ড্রামার শুরুতেই আমরা ইল্ডার হুইকে দেখতে পাই। আমরা ইল্ডার হুইয়ের ব্যবহার বা আচরণ দেখে বুঝতে পারছি যে তার নিয়ত কিছুটা ঠিক না। তো সে একটি জায়গায় আসে আর সেখানে এসে সে তার ভিতর থেকে একটি ইঁদুর বের করে আর সেই ইঁদুরটি সেখানে থাকা একটি বাধার ভিতরে দিয়ে দেয়। এটা আবার লুকিয়ে লুকিয়ে স্নেক লর্ডের অ্যাসিস্ট্যান্ট দেখছিল। সে গিয়ে যিশুকে এটা জানায়। যিশু এসে যখন এখানে তদন্ত করে তখন সে বুঝতে পারে যে ইল্ডার হুই আসলে তাকে বিভ্রান্ত করতে চাচ্ছিল এবং জেনকে আঘাত করতে চাচ্ছে। এটা জেনে সেও সেখান থেকে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই পাহাড়ের ডেমনটিকে দেখতে পাই। সেও পাহাড়ে চলে এসেছিল আর তখন সেই রেড ডেমনটি তাকে বলছিল যে ক্যাট ডেমন কিন্তু এখানে চলে এসেছে আর আমি তোমাকে যা যা রেডি করতে বলছি তার সকল কিছু রেডি করেছে, তো কোনো ভুল হওয়া যাবে না। তো এখানে আমরা জানতে পারলাম এই রেড ডেমনটি কিন্তু সেই ইল্ডার হুই, আর ইল্ডার হুই ক্যাট ডেমনকে অর্থাৎ জেনকে পছন্দ করে না, সে তাকে এই ডেমনের সাথে মিলে মারতে চাচ্ছিল। তো অন্যদিকে আমরা যিশুকে দেখতে পাই। যিশু সেই ডেমনের কাছে চলে এসেছিল। সে এসে তাকে একটা আঘাত করে, কিন্তু তখন ডেমনটি সেখান থেকে চলে যায়। ডেমনটি যিশুকে এমন একটি ম্যাজিক করে যেটাতে যিশু শুধুমাত্র জেনের স্মৃতিগুলোই মনে পড়ছিল। তো অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন জুইউকে খাবার আনার কথা বলে সেখান থেকে তাকে পাঠিয়ে দিয়েছিল আর সে চলে এসেছিল সেই বজ্রপাতের কাঠের কাছে এবং সে সেটা পেয়েও গিয়েছিল। জেন যখন বজ্রপাতের কাঠটি নিয়ে পালাতে যাচ্ছিল তখনই তাকে কিছু শিকড় এসে ধরে ফেলে, কিন্তু তখন জুইউ সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে জুইউ জেনকে একটি জায়গায় নিয়ে আসে আর সেখানে সে তার ব্যান্ডেজ করে দিচ্ছিল। এরপরে জুইউ জেনকে একটি চিকেন রোস্ট করে খাওয়ায়। জুইউ আর জেন যখন বসেছিল তখনই জুইউ সেই কুয়াশা লক্ষ্য করে যেটাতে সে কিছু একটা বুঝতে পারে। তখন সে জেনকে বলে যে আমি তোমার জন্য পানি আনছি। এই কথা বলে সে তাকে সেখানে রেখে চলে যায়। জুইউ যখন চলে যায় তার কিছুক্ষণ পরে জেনও ভিতরে চলে যায়। জুইউ যখন ভিতরে প্রবেশ করে তখন ওই পিছন থেকে জেন তাকে ডাক দেয় আর জেনকে দেখে আমাদের কিছুটা সুবিধার মনে হচ্ছিল না। তখন জেন জুইউকে একটি ফুল আনতে বলে। জুইউ তার জন্য সেই ফুলটি আনলে জেন বলে যে আমার মাথায় লাগিয়ে দাও। জুইউ যখন তাকে লাগিয়ে দিতে যায় তখন জেন জুইউকে একটি ম্যাজিক করে। আসলে এটা জেন ছিল না, এটা সেই ডেমন ছিল, অর্থাৎ পাহাড়ের সেই ডেমনটি জুইউকে বশ করে নেয়। সে যখন জুইউকে কিস করতে যাবে তখনই জুইউ বুঝতে পারে আর সে তাকে একটি ধাক্কা দেয়। তখন ডেমনটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন জুইউকে খুঁজছিল। এক পর্যায়ে সে জুইউকে পেয়েও যায়, কিন্তু জুইউ তার সামনে ছুরি ধরেছিল। এটা দেখে জেন অবাক হয়ে যায়। তখন সেখানে আবার সেই ডেমনও জেনের রূপ নিয়ে চলে আসে। সেখানে দুইজন জেনকে দেখে জুইউ তো অনেক অবাক হয়ে যায়। তারা দুইজন এসে জুইউকে দুই পাশ থেকে টানছিল, কিন্তু আমরা দেখতে পাই জুইউ বুঝতে পারে যে কোনটা ডেমন। তখন সে সেই ডেমনকে আঘাত করে। জুইউ যখন ডেমনটিকে আঘাত করে তখন সেই ডেমনটি উল্টো জুইউকে আঘাত করে, যেটা জেন আটকাতে পারে না। অন্যদিকে যিশু ইল্ডার হুইকেও ধরে ফেলেছিল। সেটা জেনে ফেলেছিল যে ইল্ডার হুই নিষিদ্ধ মন্ত্র ব্যবহার করে এই পাহাড়ে পালিয়ে এসে এই ডেমনকে সাহায্য করছিল। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই। তার অবস্থা অনেক খারাপ ছিল। জুইউয়ের ভিতরে অনেক অশুভ আবহাওয়া চলে গিয়েছিল আর চারপাশে যে কুয়াশাটা ছিল সেটা অনেক ক্ষতিকর ছিল। একজন সাধারণ মানুষের পক্ষে এইটা বেশিক্ষণ ধরে সহ্য করাটা সম্ভব নয়। জেন যখন দেখে যে জুইউয়ের এই অবস্থা তখন সে চারপাশ থেকে সকল কুয়াশা সরিয়ে নেয় আর সে মনে মনে বলে যে তার পক্ষে এতক্ষণ ধরে এই কুয়াশায় থাকাটা কঠিন ছিল আর এখন আমার আর কোনো উপায় নেই। এই কথা বলে জেন জুইউকে কিস করে আর তাকে পাওয়ার দিতে থাকে। জেন যখন তাকে পাওয়ার দিচ্ছিল তখন জুইউয়ের হালকা করে চোখ খুলে আর জেন যে জুইউকে কিস করছিল এটা আবার দূর থেকে যিশু দেখতে পায়। আমরা দেখতে পাই জেন যখন জুইউকে পাওয়ার দেয় তখন জুইউয়ের সকল অশুভ আবহাওয়া চলে যায়। জুইউয়ের যখন জ্ঞান ফিরে তখন তার সেই দৃশ্য মনে পড়ে যখন জেন তাকে বাঁচাচ্ছিল। তারা পুরো রাত সেখানেই ছিল। সূর্য ওঠার পরে তারা এখান থেকে রওনা দিবে। এখানে জুইউ জেনের দিকে তো একদম ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল। তো এরপরে তারা আবারও ফিরে আসে। আমরা দেখতে পাই জেন যখন জুইউকে নামিয়ে সেখান থেকে চলে যায় তখন জুইউ আবারও শহরের বাইরে চলে আসে আর সে আবারও সেই পাহাড়ের দিকে যেতে থাকে। জুইউ যখন পাহাড়ে যায় তখন সেই ডেমনটি তার সামনে চলে আসে। ডেমনটি জুইউকে বলে যে তুমি আবার কেন ফিরে আসলে, তুমি কি আমাকে মিস করছো? এই কথা বলে সে জুইউয়ের উপর আক্রমণ করে, কিন্তু জুইউয়ের সাথে সে পেরে ওঠে না। আমরা এখানে জুইউয়ের অসাধারণ একটি মার্শাল আর্ট দেখতে পাই আর জুইউয়ের এই তালিসমান দিয়ে ফাইটের স্কিল দেখে ডেমনটি বুঝতে পারে যে জুইউ হলো সেলেস্টিয়াল মাস্টার, অর্থাৎ সেই চাংশি প্রাসাদের সেলেস্টিয়াল মাস্টার। এটা দেখে ডেমনটি বলে যে এটা অসম্ভব। তখন ডেমনটি জুইউকে বলে যে তুমি যদি আমাকে রেহাই দাও তাহলে আমি তোমার সাথে থাকা সেই মেয়েটির গোপন কথা বলবো। তখন জুইউ বলে যে যেহেতু এটা গোপন তাহলে তোমার নিজের কাছেই রাখা উচিত। এই কথা বলে জুইউ তাকে তার সোয়ার্ড দিয়ে মেরে ফেলে।
অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই, জেনও আবারও সেই পাহাড়ে এসেছিল। সে যখন সেখানে আসে তখন সে দেখতে পায় যে সেই ডেমনটিকে কেউ মেরে ফেলেছে। জেন ভাবতে থাকে যে এটা কে হতে পারে যে এত শক্তিশালী মন্ত্রের মাধ্যমে এই ডেমনটিকে মেরে ফেললো। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই, সে যখন মেডিটেশন করছিল তখনও তার শুধুমাত্র জেনে এসে কিস করার দৃশ্যটাই মনে পড়ছিল, অর্থাৎ সে এই দৃশ্যটা ভুলতেই পারছিল না। পরের দৃশ্যে আমরা জেনকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে দেখতে পাই। জেন এটা জেনে গিয়েছিল যে এই ইল্ডার হুই তাকে গতকাল রাতে মারার চেষ্টা করেছিল সেই পাহাড়ে। তখন সে ইল্ডার হুইকে এই কথা বলে, কিন্তু ইল্ডার হুই সরাসরি মানা করে দেয়। আর জেন তখন সেখানে সবাইকে ডাকে। আর জেন সাক্ষী হিসাবে স্নেক লর্ডের অ্যাসিস্ট্যান্টকেও আনে, কারণ সে সরাসরি গতকালকে এই ইল্ডার হুইকে এখান থেকে নিষিদ্ধ মন্ত্র ব্যবহার করতে দেখেছিল। সকল প্রমাণ যখন ইল্ডার হুইয়ের বিরুদ্ধে চলে যায় তখন ইল্ডার হুই আর কিছুই করতে পারে না। তখন জেন ইল্ডার হুইকে শাস্তি দেওয়ার জন্য তার চাবুক বের করে। তখন জেন এক এক করে তাকে চাবুক মারতে থাকে, আর তাকে তার প্রতিটা ভুলের জন্য একটা করে চাবুক মারছিল। সবাই এটা দেখে অনেক ভয় পাচ্ছিল। তো জেন ইল্ডার হুইকে চাবুক মারার পরে তাকে কারাগারে বন্দির আদেশ দেয়। তো পরের দৃশ্যে আমরা ইল্ডার হুইকে কারাগারে বন্দি থাকতে দেখতে পাই। তো যাই হোক, অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই। লিউ যখন তার মেনশনে ছিল তখন সেখানে জেন চলে আসে। জেন যখন লিউর সাথে কথা বলছিল তখন সেখানে মেয়েশি আসে, আর মেয়েশি এসে লিউকে বলে যে তোমার মেনশনে আমি ভূত দেখেছি আর তুমি আমাকে কোনো গুরুত্বই দিচ্ছ না। তখন লিউ বলে যে আরে আমার মেনশনে কোনো ডেমন বা ভূত নেই, তুমি কেন বুঝছো না? তখন মেয়েশি বলে যে আরে আমি এখানে দেখেছি অনেক বড় একটি সাদা সাপ, এটা গাছে অথবা পুকুরে যে কোনো কোথাও থাকতে পারে, হয়তো এটা তোমার উপরে বা তোমার নিচে। আসলে লিউ তো নিজে একটা হোয়াইট স্নেক ছিল, অর্থাৎ স্নেক ডেমন, যার জন্য মেয়েশি তাকে তার রূপে একবার দেখেছিল। তারপর থেকে সে ভাবছিল যে লিউ ম্যানশনে হয়তো বা কোনো ডেমন আছে। লিউ এই কথাগুলো শুনে মেয়েশিকে বলে যে তোমার যদি এত চিন্তা হয় তাহলে তুমি পুকুরে নেমে দেখছো না কেন যেখানে সেই ডেমন আছে কিনা। তো লিউকে এই কথা বলতে দেখে জেন তাকে বলে যে তুমি তাকে এগুলো কেন করাচ্ছ, তুমি যা বলবে সে তো তাই করবে নাকি? আর তখন লিউ বলে যে এটা তো তারই সমস্যা। এই কথা শুনে মেয়েশি যখন লিউ এর দিকে এগিয়ে আসছিল তখন লিউ তাকে ধাক্কা মারতে যায়, আর তখন মেয়েশি তাকে ধরতে গিয়ে তার কাপড় ধরে টান মারে, যেটাতে লিউ তো অনেক রেগে যায়। আর মেয়েশি একদম ভয়ে ভয়ে তাকে কাপড়টি আবারও পরিয়ে দেয়। লিউ তাকে কিছু করতে যাবে কিন্তু জেন তাকে বাধা দেয় আর তাকে শান্ত করে। আর তখন লিউ অনেক রাগের স্বরে এসে মেয়েশিকে বলে যে এখান থেকে চলে যাও। আর তখন মেয়েশি ভয়ে ভয়ে বলে যে ঠিক আছে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে গ্রামবাসীদের ভিতরে আবার কিছু মানুষ অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, যেটাতে জেন সেখানে তদন্ত করতে যায়। সে সেখানে গেলে সেখানে জুইউকেও দেখতে পায়। জুইউ এখানে তদন্ত করতে এসেছিল। তার যখন সেখানে ছিল তখন কিছু মহিলা এসে তাদেরকে বলছিল যে কেউ একজন তাদেরকে ভিতরে দেখছিল আর সে তার কাপড় খুলে ফেলেছিল। মহিলাগুলো বলে যে সে আমাদের দেহ দেখছিল, এখন আমরা বিয়ে কিভাবে করব? এই কথা শুনে জেন যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন সে সেখানে সেই ছেলেটিকে দেখতে পায়। তো এই ছেলেটির নাম ছিল সুয়াং জিয়াং। সে চাংশি প্যালেসে সেলেস্টিয়াল মাস্টার ছিল। আর এখানে তোমাদের একটি কথা বলে রাখি যে সেলেস্টিয়াল মাস্টার কিন্তু একজন নয়, বরং চাংশি প্যালেসের অনেকগুলোই সেলেস্টিয়াল মাস্টার রয়েছে, আর তার মধ্যে জুইউ একজন, আর এই সুয়াং জিয়াও একজন সেলেস্টিয়াল মাস্টার। ড্রামার শুরুতে হয়তো তোমরা শুনেছ যে সেলেস্টিয়াল মাস্টার কিন্তু এই ক্যাট লর্ড বা স্নেক লর্ড এই ডেমনদের সবচেয়ে বড় শত্রু। জুইউ, সুয়াং জিয়াং আর আরো অনেকে আছে যারা কিন্তু সেলেস্টিয়াল মাস্টার। তার মানে জুইউ আর এরাই কিন্তু স্নেক লর্ড আর ক্যাট লর্ডের শত্রু। তো আমরা সুয়াং জিয়াংকে এখন থেকে জিয়াং বলে ডাকবো। জেন যখন জিয়াং এর সাথে ফাইট শুরু করে দেয় তখন জিয়াং জেনকে বলে যে সে চাংশি প্যালেসের সেলেস্টিয়াল মাস্টার। এই কথা শুনে জেন বলে যে 100 বছর ধরে চাংহানে কোনো চাংশি প্যালেসের সেলেস্টিয়াল মাস্টার নেই, আর এরপর থেকে অনেকেই চাংশি প্যালেসের সেলেস্টিয়াল মাস্টার হিসেবে নিজেদেরকে দাবি করেছে, কিন্তু তারা সবাই প্রতারক ছিল। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যিকারের সেলেস্টিয়াল মাস্টার? তো তখন জিয়াং তাদেরকে বর্ণনা দেয় যে সে কিভাবে এই ঘরে এসেছিল। সে বলে যে সে যখন পাহাড় দিয়ে নামছিল তখন সে হঠাৎ করে পিছলে পড়ে যায়, যেটাতে সে জানালা ভেঙে ভিতরে চলে আসে। আর তখন সেই মহিলাগুলো তাকে দেখে এইভাবে চিৎকার করে উঠেছিল। তো জিনা তার অ্যাসিস্ট্যান্ট জিয়াং এর কথাই বিশ্বাস করছিল না। তারা জিয়াংকে বলে যে তুমি যদি চাংশি প্যালেসের মাস্টার হও তাহলে তুমি আমাদেরকে এটা প্রমাণ করে দেখাও। তখন সেখানকার গ্রামবাসীরা তাকে বলে যে এখানে কিছু লোক অসুস্থ হয়েছে, আর আমরা জানি যে চাংশি প্যালেসের সেলেস্টিয়াল মাস্টার চিকিৎসা বিদ্যায় অনেক দক্ষ, তাই তুমি তাদেরকে সুস্থ করে দেখাও। যদি তাদেরকে সুস্থ করতে পারো তবে আমরা মেনে নেব তুমি সেলেস্টিয়াল মাস্টার। তো এই সকল কিছু দূর থেকে জুইউ আবার দেখছিল। আমরা দেখতে পাই যে জিয়াং তাদেরকে সুস্থ করার জন্য তার সকল হাতিয়ার বের করে ফেলে, আর তার এই কাজগুলো অনেক অদ্ভুত ধরনের ছিল। আমরা দেখতে পাই জিয়াং তার মন্ত্রের মাধ্যমে সেই লোকদের চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করেও পারছিল
না, আসলে সে শুধুমাত্র নামেরই সেলেস্টিয়াল মাস্টার ছিল, কিন্তু সে কোনো কাজ বা কোনো মন্ত্রই জানতো না। আমরা দেখতে পাই জুইউ দূর থেকে সেই মন্ত্রটি পড়ে আর সেই 3জন লোকের চিকিৎসা করে, কিন্তু অন্য লোকেরা তো ভাবছিল যে এইটা জিয়াং করছে। তো জুইউ যখন তাদেরকে বাঁচিয়ে ফেলে তখন সবাই এটা বিশ্বাস করে যে জিয়াং হচ্ছে চাংশি প্যালেসের সেলেস্টিয়াল মাস্টার। আর জুইউ জিয়াংকে কেন সাহায্য করলো এটা কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে। তো তখন জেন জিয়াংকে আমন্ত্রণ জানায় তার সাথে যাওয়ার জন্য। এরপর তারা যখন তার গাড়ির কাছে আসে তখন তারা দেখে যে গাড়ির ভেতরে জুইউ আগে থেকে বসেছিল। তো জিয়াং যখন জুইউকে দেখতে পায় তখন সে অনেক অবাক হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারলাম যে জিয়াং হচ্ছে জুইউ এর 11তম ভাই। আর জুইউ যে নিজেও একজন সেলেস্টিয়াল মাস্টার এটা কিন্তু জেন বা অন্য কেউ জানতো না, তবে হ্যাঁ জিয়াং এটা জানতো। তো জিয়াং এর সোয়ার্ডে অনেকগুলো লোম ঝুলানো ছিল, যেটা দেখে জেনের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে যে এগুলো কি। তখন জিয়াং বলে যে সে যখন বিজয়ী হয়েছিল তখন তার মাস্টার তাকে শিয়ালের লেজ হিসাবে এটা উপহার দিয়েছে। এই কথা শুনে জেনের অ্যাসিস্ট্যান্ট অনেক ভয় পেয়ে যায়, কারণ জেনের অ্যাসিস্ট্যান্ট নিজেই একটি শিয়াল ছিল। এরপর জেন যখন জুইউ আর জিয়াংকে নামিয়ে দেয় তখন জেন জুইউ এর উপরে অনেক সন্দেহ করে, কারণ জুইউ এর ভাই যদি সেলেস্টিয়াল মাস্টার অর্থাৎ চাংশি প্যালেসের সাথে সম্পর্কিত হয় তাহলে অবশ্যই জুইউ এরও তার সাথে সম্পর্ক আছে। তো জেন তাদের উপরে নজর রাখতে বলে। আর যেহেতু সেলেস্টিয়াল মাস্টাররাই ডিমনদের সবচেয়ে বড় শত্রু, তাই জেন এটাতে অনেক টেনশনে ছিল। তো অন্যদিকে আমরা জুইউ আর জিয়াংকে দেখতে পাই। জুইউ জিয়ানকে বলছিল যে যেহেতু তুমি এখন আমার এখানে থাকবে তাই 3টি নিয়ম তোমাকে মানতে হবে। 1, প্রথমে আমরা চাংআনে একে অন্যকে কাজিন বলে সম্বোধন করব। 2, চাংশি প্যালেসের সাথে আমাদের সম্পর্কের কথা কাউকে বলবে না। তখন জিয়াং বলে যে কেন আমি বলবো না? তখন জুইউ বলে যে তুমি কি জানো না যে আমি কেন চাংশি প্যালেস থেকে এখানে এসেছি? আমি চাংআনে এসেছি তদন্ত করার জন্য। আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে কি রহস্য আছে সেটা বের করার জন্য এখানে এসেছি। যদি আমার আসল সম্পর্ক কেউ জানতে পারে তাহলে আমি তদন্ত করতে পারবো না। তো যাই হোক, 3য় নাম্বার হলো তোমার গোপনে চলাফেরা করা উচিত আর কথা কম বলো, কম জিজ্ঞাসা করো। তো যাই হোক, এর পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে জুইউ মন্ত্রী লিউ এর কাছে চলে এসেছে। সে এসে মন্ত্রী লিউকে বলছিল যে এই শহরতলির মামলাটি অনেক জটিল, কিন্তু আমি 3 দিন ধরে এটার সাথে কাজ করে এটি সমাধান করে ফেলেছি। তো এখানে জুইউ আসলে কেসটি সমাধান নিয়ে এসেছিল। কেসটির সমাধানে সে লিখেছিল যে পাহাড়ে আসলে সেই কুয়াশার কারণে সকল মানুষ সেখানে হারিয়ে যাচ্ছিল, আর এই কুয়াশারে তারা মায়াসমা বলছিল। জুইউ বলে যে আমি সাময়িকের জন্য মায়াসমা দূর করেছি, কিন্তু আপনি কিছু সৈন্য পাঠাতে পারেন এটা চেক করার জন্য। আর মায়াসমা খুব সহজেই তৈরি হয়, তাই আমার বিশ্বাস আমাদের আরো পাহাড়ি রক্ষীর প্রয়োজন। তো জুইউ যখন এই কেসটি সমাধান করে ফেলে তখন মন্ত্রী লিউ অনেক খুশি হয় আর সে জুইউকে পুরস্কৃত করতে চায়। মন্ত্রী লিউ যখন বলে যে তুমি কি পুরস্কার নিতে চাও বলো, তখন জুইউ বলে যে সে পদোন্নতি পেতে চায়। তখন জুইউ মন্ত্রী লিউকে বলে যে সে এই মিস্টেক ইনভেস্টিগেশন ব্যুরোর কমান্ডার হিসাবে পদোন্নতি পেতে চায়। এই কথা শুনে কমান্ডার জু অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো তার জায়গায় নিচ্ছিল। অন্যদিকে আমরা জেন আর তার অ্যাসিস্ট্যান্টদের দেখতে পাই। তারা 3জন একসাথে আলোচনা করছিল যে জিয়াংকে আবারও পরীক্ষা করা উচিত, কারণ তাকে দেখে অনেক সন্দেহ হচ্ছে। তো এর পরের দিশে আমরা দেখতে পাই যে জেনের অ্যাসিস্ট্যান্ট চলে যায় জিয়াং এর কাছে। সে তাকে খাবারের লোভ দিয়ে একটি বাড়িতে নিয়ে আসে। তো এই অ্যাসিস্ট্যান্টের নাম ছিল হোজু। হোজু জিয়াংকে এখানে এনে বলে যে এখানে অনেকগুলো ডেমন আছে, আর সে যেহেতু সেলেস্টিয়াল মাস্টার তাহলে সে তো ডেমনদেরকে তাড়াতে পারবে, যার জন্য সে তাকে এখানে এনেছে। এই বাড়িটি অনেক ভয়ঙ্কর ছিল, আর জিয়াং তো মার্শাল আর্ট বা ম্যাজিক কিছুই জানতো না। সে শুধুমাত্র মানুষের সামনে মিথ্যা কথা বলতো। জিয়াং হোজুকে বলে যে তার আশেপাশে যদি কোনো ডিমন থাকে তাহলে সে সবার আগে বুঝতে পারবে। এটা শুনে হোজু তো হাসছিল, কারণ সে নিজেই তো একটা ডেমন, কিন্তু তবুও সে বুঝতে পারছে না। তারা যখন সেখানে ছিল তখন সেখানে আমরা ঝেনকে দেখতে পাই। ঝেন দূর থেকে তাদেরকে দেখছিল। এখানে হোজু জিয়াংকে আঘাত করার চেষ্টা করে। সে আসলে এটা দেখতে চাচ্ছিল যে জিয়াং এটার প্রতিরোধ করতে পারে কিনা। এইভাবে এক সময় হোজু যখন তার উপরে একটি কাঠ ছুঁড়ে দেয় তখন একটি পিলার তার উপরে এসে পড়ছিল, কিন্তু জিয়াং এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে একটি ছোট্ট বাচ্চা ডেমন চলে আসে। বাচ্চা ডেমনটি এসে অনেক রেগে যায়। সে বলে যে তোমরা আমার বন্ধুদেরকে ভয় পাইয়ে দিয়েছো। এই কথা বলে সেই ডেমনটি এসে জিয়াং এর কাপড় ধরে টান দেয়। তখন জিয়াং তার সাথে লড়াই করার চেষ্টা করে। তো তখনই আমরা জুইউকে দেখতে পাই। সেও এই বাড়িতে চলে এসেছিল। সে যখন বাড়ির ভিতর প্রবেশ করে তখন একটি বিড়াল তার সামনে আসে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখন সেখানে ঝেন আসে। ঝেন এসে বলে যে ভয় পেও না,
জুইউ জেনকে বলে যে তুমি এখানে কি করছো। তখন জেন বলে যে আগে তুমি বলো যে তুমি কি করছো। তখন জুইউ বলে যে আমার চাচাতো ভাইকে আসলে কেউ এখানে ভূত তাড়ানোর জন্য ভাড়া করেছে, তাই তার খোঁজ করতে আমি এখানে এসেছি। তো এইখানে জেন জুইউকে আটকানোর চেষ্টা করছিল, কারণ সে চাইছিল জুইউকে সে ভিতরে যেতে দিবে না, কারণ সে জিয়াংকে পরীক্ষা করতে চাচ্ছিল। এইখানে তারা অনেক কথা বলছিল। তখন জেন জুইউকে বলে যে তোমার অনেক কিছু অর্জন করতে হবে। জেন আসলে এটা জানতো যে জুইউ তার পদোন্নতির জন্য মূলত লিউয়ের কাছে আবেদন করেছে। জেন আরো বলে যে তোমার আকাঙ্ক্ষার পেছনে ছুটতে হবে। তো জেন যখন এই কথা বলে তখন সেখানে হুজু আর জিয়াং চলে আসে। তখন জুইউ জিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এখানে হুজু আর জেন জানতে পেরে গিয়েছিল যে জিয়াং আসলে কোনো মন্ত্রই জানতো না, সেও জেনের বাবার মতোই কোনো প্রতারকের কাছ থেকে হয়তোবা শিখেছে। তো যাই হোক, এর পরবর্তী দিন আমরা দেখতে পাই যে রাজার পক্ষ থেকে জুইউকে এখন থেকে কমিশনার বানিয়ে দেওয়া হয়, আর কমিশনার ঝুঁকে তার নিজের গ্রামের গভর্নর হিসাবে দায়িত্ব দেয়। তো জুইউ যেহেতু কমিশনারের পদে যাচ্ছে, তাই কমিশনারের পদটা গেলে কিন্তু কমিশনারেরও আর কোনো চাকরি থাকতো না, যার জন্য জুইউই মন্ত্রী লিউয়ের কাছে এটা আবেদন করেছিল যে কমিশনার ঝুঁকে যেন তার গ্রামের বা তার এলাকাতেই গভর্নর হিসাবে রাখা হয়। জেন আবার দূর থেকে জুইউকে পদোন্নতি হতে দেখছিল, এইটা জুইউও দেখতে পায়। এরপরে কমিশনার ঝু তার সকল জিনিসপত্র গোছাচ্ছিল এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন জুইউ এসে তাকে সাহায্য করতে থাকে। সাহায্য করার সময় কমিশনার জুইউকে বলে যে সে যখন চাঙ্গানে আসে তখন সে জানতো না এখানে এত ভূত থাকবে, আর সেও সে 18 বছর আগের হ্যাভেনের ডিজাস্টারের শিকার হয়েছিল, আর সেই অগ্নির বিপর্যয়ের মামলা তার কাছে এসে পড়েছিল। কিন্তু সে যখন তদন্ত করে তখন সে জানতে পারলো সেই কাজটি ভুতুড়ে ছিল, তাহলে সে কিভাবে সেটা সমাধান করত। সে জুইউকে এটা বলার পরে সে একটি গোপন দরজা খোলে, যার ভিতরে সে সকল অদ্ভুত মামলার স্থান চিহ্নিত করে রেখেছিল। কমিশনার জুইউকে প্রাসাদের চাবি দেয়, আর তাকে বলে যে তুমি তো সবসময় প্রাসাদে প্রবেশ করতে চাইতে, এই নাও প্রাসাদের চাবি। তো কমিশনার জুইউকে সকল দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। তো এর পরের দৃশ্যে জুইউ চলে আসে প্রাসাদের রেকর্ডস ভল্টে। সেখানে সে সেই 18 বছর আগেকার হ্যাভেনলি ডিজাস্টারের কেসটি খুঁজছিল, কারণ সেটা তার কাছে ছিল না। সে যখন সেটা খুঁজছিল তখনই সেখানে রানী চলে আসে। রানী এখানে এসে জুইউকে বলে যে তুমি এখানে কি করছো। তখন জুইউ রানীকে বলে যে আমি মিস্টেক ইনভেস্টিগেশন ব্যুরোর কমিশনার জুইউ, আমি এখানে একটি কেস খুঁজতে এসেছি। আর আপনি কে? তখন রানী বলে যে আমি আর্কাইভ প্যাভিলিয়ন থেকে একজন কর্মকর্তা, এখানে দেখাশোনা করার জন্য এসেছি। রানী জুইউকে বলে যে আমি তো এটা বুঝতে পারছি না যে সেই পুরাতন কেস তুমি কেন তদন্ত করতে চাচ্ছ, তুমি এখন নতুন কমিশনার, সেই হিসাবে কি তোমার নতুন কেসগুলো দেখা উচিত নয়? তখন জুইউ রানীকে বলে যে মানুষকে সাহায্য করার জন্য আমাদের আত্মাদের সম্মান করা উচিত, কিন্তু দূরত্ব বজায় করে রাখা উচিত। আমাদের আদালত আর্কেন অ্যাপ্রেজাল ব্যুরো প্রতিষ্ঠা করেছে রহস্যময় মামলা তদন্ত করার জন্য, জনগণকে রক্ষা করতে এবং শান্তি বজায় রাখতে। আর্কেন অ্যাপ্রেজাল ব্যুরোর কমিশনার হিসাবে আমার কর্তব্য হলো সূত্র খুঁজে বের করা আর রহস্যের সমাধান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং মন্দকে দূর করো। তাছাড়াও অতীতের ঘটনাগুলো বর্তমান মামলাগুলোর জন্য কার্যকর হতে পারে। যদিও রহস্যময় ঘটনাগুলো প্রায়শই অযৌক্তিক মনে হয়, কিন্তু অবশ্যই তার পেছনে কোনো লক্ষ্য থাকে। আর যদি কোনো প্রশ্নের উত্তর না থাকে, হয়তো আমরা অতীত থেকে এর উত্তর খুঁজে পেতে পারি। ইতিহাসকে আয়না হিসাবে নাও। তো জুইউয়ের এই কথাগুলো শুনে রানী তো একদম ইমপ্রেস হয়ে যায়। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে জেন আর কনসোর্ট মেয়ে চলে আসে। তখন জেন জুইউকে নিয়ে তার সাথে চলে আসে। জেন আর জুইউ যখন একটি গাছের কাছে আসে তখন তারা দুজন দাসীকে অনেক ভীতভাবে দেখতে পায়। তখন জেন জিজ্ঞাসা করলে দাসীরা বলে যে মহামান্য দেখেন তো এখানে কি হচ্ছে। জেন যখন সেটা চেক করে তখন সে দেখে যে সেই ফুলে কিছুটা রক্ত পড়েছিল, আর তখন সে সেন্ট নিয়ে সবাইকে বলে যে আরে এটা ফুলের অমৃত, যাতে করে কেউ ভয় না পায়। তখন দুইটা সৈন্য জেনকে এই বিষয়ে রিপোর্ট করে যে এখানে ভুতুরের মতো কোনো একটা কাহিনী ঘটছে, এখানে নাকি রাতে কান্না শব্দ শুনতে পাওয়া যায়। আর এই কথাগুলো শুনে জেন তাদেরকে বলে যে যেহেতু তোমাদের এখানে সমস্যা মনে হচ্ছে, তাহলে তোমরা রানীকে কেন জানাওনি? তখন সৈন্যরা বলে যে অর্থাৎ রানীর মেয়ে এই গাছটা অনেক পছন্দ করেন, যদি আমরা রানীকে বলে দিই তাহলে হয়তো রানী এটা কেটে ফেলার কথা বলবেন, তাই রাজকুমারী আমাদেরকে রানীকে বলতে মানা করেছিলেন। তো যাই হোক, অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই। জিয়াং এর সাথে ফুজু ছিল। ফুজু জিয়াংকে বলছিল যে তোমার সোয়ার্ডের যে শেয়ালের লোমগুলো আছে সেগুলো আমাকে দাও। আর তখন জিয়াং তাকে বোঝায় যে এটা আসলে আসল নয়, এটা খরগোশের পশম দিয়ে তৈরি করা হয়েছে, আর 7 রঙের ফক্সটেল এটার নাম ছিল। আর তখন সে অনেক অবাক হয় যে সে এটা নকল এনেছে। অন্যদিকে আমরা জুইউ আর জেনকে দেখতে পাই, তারা রাতে সেই গাছটি পাহারা দিচ্ছিল। তারা যখন সেখানে ছিল তখনই সেখানে রানীর মেয়ে চলে আসে। তো রাজকুমারের নাম ছিল ইউয়ান জেন।
তো জেন যখন এটা দেখে তখন সে বুঝতে পারে যে এটা একটা সাদা ক্যামেলিয়া রাক্ষস। তো তখন জেন এসে ইওয়ান জেনের সাথে কথা বলে। আমরা দেখতে পাই জেন ইওয়ান জেনকে ম্যাজিক করে অজ্ঞান করে দেয় আর জু ইউকে বলে যে তাকে বিশ্রাম ঘরে নিয়ে যেতে তার চিকিৎসা করার জন্য। জু ইউ যখন সেখান থেকে চলে যায় তখন আমরা সেখানে সেই ক্যামেলিয়া ডেমনকে দেখতে পাই। আসলে জেন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল যেটাতে সে একা এটা হ্যান্ডেল করতে পারে। তখন সেই ডেমনটি বলে যে বহু বছর আগে আমি আমার আধ্যাত্মিকতা গড়ে তুলেছিলাম, কিন্তু পরে দুর্ঘটনাবশত রাজকুমারী আমাকে বাঁচিয়েছে। প্রাসাদটি পুরো ফাঁকা ছিল। সে প্রতিদিন এখানে আসতো তার অনুভূতি সম্পর্কে আমার সাথে কথা বলার জন্য। 6 মাস আগে আমি ধীরে ধীরে মানুষের মতো দেখতে শুরু করলাম। আমি রাজকুমারের জন্য ফুল ফুটাতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে যেন বিষাক্ত পতঙ্গ এসে আমাকে ধ্বংস করতে শুরু করলো। আমি জানি আমি শীঘ্রই ধ্বংস হয়ে যাব। আর তখন ডেমনটি বলে যে আসলে তার সকল ফুল আস্তে আস্তে পড়ে যাবে আর সে একটা সময় মারা যাবে। এই কথা শুনে জেন বলে যে ইওয়ান জেন তোমাকে অনেক ভালোবাসে, তুমি যদি মারা যাও তাহলে সে অনেক কষ্ট পাবে, আর আমি তো তাকে কষ্ট পেতে দিব না। এই কথা বলে জেন রুই প্যাভিলিয়নের একটি ওয়াইন বের করে। এই ওয়াইনের মাধ্যমে ক্যামেলিয়া ডেমনের সকল সমস্যায় সমাধান হয়ে যেত। আসলে এই গাছটির নাম ছিল ক্যামেলিয়া, আর এই গাছটি অনুসারে এর নাম ছিল ক্যামেলিয়া ডেমন, অর্থাৎ এটি একটি গাছ ডেমন। জেন যখন সেই ওয়াইনটি নিচে ছড়িয়ে দেয় তখন ক্যামেলিয়া ডেমনের সকল আঘাত সেরে যায়। জেন সেখান থেকে চলে গেলে জু ইউ আসে। আমরা দেখতে পাই জুইও জানতো এখানে ক্যামেলিয়া ডেমন আছে। সে তাকে বলে যে তুমি কোনো খারাপ কাজ করো না, সবসময় ভালো চিন্তা ধারণ করবে, আর এই একবারই আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এই কথা বলে জু ইউ সেখান থেকে চলে আসে। জেন জু ইউকে তার বাসায় ছেড়ে দিতে আসে। জু ইউ এর বাসায় আসার পরে জেন যখন দেখে যে জু ইউ তার বাড়ির রাস্তা ঠিক করেছে তখন সে তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে তোমার বাড়ির রাস্তা ঠিক করলে কেন? তখন জু ইউ বলে যে আমার রাস্তাটা অনেক খারাপ ছিল, কেউ এখানে আসতেই পারছিল না, তাই আমি এটি ঠিক করেছি। আসলে জু ইউ যে জেনের জন্য রাস্তাটা ঠিক করেছিল এটা সে বলতে পারে না। তো জু ইউ যখন বাড়ির দিকে যায় তখন জেন পেছন থেকে তাকে অনেক মায়ার দৃষ্টিতে দেখছিল। অন্যদিকে আমরা লিউকে দেখতে পাই। লিউ যখন মার্কেটের ভিতর দিয়ে হাঁটছিল তখনই মেয়েসি তার কাছে দৌড়ে আসে। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, আর তখন লিউ বলে যে তুমি এখানে চিৎকার করছো কেন? আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে মেয়েসি কিন্তু এখন পর্যন্ত কাউকে বিয়ে করেনি, আর সে লিউকে অনেক পছন্দ করতো। ড্রামার প্রথম বা দ্বিতীয় এপিসোডে হয়তোবা তোমাদেরকে বলেছিলাম যে মেয়েসির স্ত্রীর বাবা হচ্ছে মন্ত্রী লিউ। আসলে মেইসি তো লিউকে অনেক পছন্দ করতো, যার জন্য সে লিউকে তার স্ত্রী বলেছিল, আর সেই হিসাবে সে এই কথা বলেছে যে আমার স্ত্রীর বাবা মন্ত্রী লিউ। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, মেইসি লিউকে বলছিল যে আমি এই ভূতই সম্পর্কে একটি বই খুঁজে পেয়েছি যেটা চাঙানে অনেক প্রাচীন। আমি তোমাকে এটা সম্পর্কে বলতে চাই, তোমার এটা অনেক দরকার। আসলে মেইসি যে বইটি এনেছিল এটা কিন্তু লিউয়েরই লেখা ছিল। সে প্রায় 200 বছর আগে বইটি লিখেছিল। কেউ এই বই সম্পর্কে তো জানতো না, কিন্তু মেইসি অনেক কষ্ট করে এটা বের করেছে। মেইসির এই কাজগুলো দেখে লিউ তো অনেক রেগে যাচ্ছিল, কিন্তু মেইসির এত জোরাজোরিতে লিউ তাকে আর মানা করে না। লিউ তাকে সেই গল্পটি পড়ে শোনাতে বলে। এইভাবেই মেইসি তার পেছন পেছন যাচ্ছিল আর তাকে সেই বইয়ে থাকা কথাগুলো শোনাচ্ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা ডেমন আন্ডারওয়ার্ল্ড দেখতে পাই যেখানে ইল্ডার হুই মুক্তি পেয়ে গিয়েছিল। আর সে বলছিল যে তুমি তো একজন অর্ধ মানব আর অর্ধ দানব, তুমি কিভাবে এই ডেমন আন্ডারওয়ার্ল্ড শাসন করতে পারো? অর্থাৎ ইল্ডার হুই জেনকে কথাগুলো বলছিল। সে যখন এই কথাগুলো বলে তখন কেউ একজন বলে যে তুমি একদম ঠিক বলেছো, সে কিভাবে শাসন করতে পারে? তখন ইল্ডার হুই বলে যে কে কথা বলছে? তখন সেই রাক্ষসটি বলে যে আমি একজন ডেমন যে তোমাকে সাহায্য করতে পারে। তখন ইল্ডার হুই সেই রাক্ষসটির কাছে যায়। আসলে এই রাক্ষসটিকে 100 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আর সে অনেকবার পালিয়েও গিয়েছিল, কিন্তু তাকে বারবার ধরে ফেলা হয়েছে। ইল্ডার হুই যখন সেখানে যায় তখন সেই ডেমন ইল্ডার হুইকে বলে যে যদি তুমি আমাকে এখান থেকে বের করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তো ইল্ডার হুই কিন্তু এই ডেমন আন্ডারওয়ার্ল্ডের লর্ড হওয়ার চেষ্টা করছিল এবং জেনকে মারতে যাচ্ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন, লিউ আর তার সকল অ্যাসিস্ট্যান্টরা মিলে সেই বনরিলিককে আবারও ধ্বংস করার চেষ্টা করছিল। তারা সেই বজ্রপাতে কাঠ দিয়ে বনরিলিককে ধ্বংস করার চেষ্টা করে। এইটা আবার ইল্ডার হুই দেখতে পায়। ইল্ডার হুই বলে যে এখনই সময়কে বের করার। এই কথা বলে সে সেই কারাগারের দরজা খুলে ফেলে। সে যখন ভিতরে প্রবেশ করে তখন আমরা দেখতে পাই অনেক বড় বড় মোটা মোটা শিকল
দিয়ে একজনকে আটকানো ছিল। তখন আমরা দেখতে পাই সেটা ছোট্ট একটা সাপ ছিল যাকে এত বড় বড় শিকল দিয়ে আটকানো ছিল। তো একে আমরা ব্ল্যাক স্নেক ডেমন বলে চিনবো। অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই তারা অনেক শক্তি ইউজ করার পরও সেই বনরেলিক ধ্বংস করতে পারছিল না, এমনকি সেই বজ্রপাতের কাঠ দিয়েও এটা করা সম্ভব হচ্ছিল না। যখন জেন অনেক আহত হয় সে তার সমস্ত শক্তি দিয়ে সেই বনরেলিক ধ্বংস করার চেষ্টা করে, যেটাতে সেই বনরেলিকটি ধ্বংস হয়ে যায়। তো তখন আমরা দেখতে পাই যে সেই বনরেলিকের একটি অংশ এসে যিশুর কপালে লাগে, যেটাতে সে সেখানেই পড়ে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই সে জিয়াং এর সাথে বাজারে হাঁটছিল। তখন জুইউ জিয়াংকে এটা বলে সতর্ক করে যে এই জাগানে নাকি একটি ডেমন মার্কেটও আছে, তবে সে এটা সঠিক জানে না, তার এটা একটা ধারণা কেসগুলো থেকে এই সম্পর্কে জানতে পেরেছে। আর তখন জিয়াং বলে যে তুমি এখন কোথায় যাচ্ছ? তখন জুইউ বলে যে আজকে চাঙ্গানে লণ্ঠন উৎসব, তাই সেখানেই যাচ্ছি। তো এরপরে রাতের দৃশ্য আমরা দেখতে পাই সকল মানুষেরা সবাই তাদের নিজস্ব লণ্ঠন উড়াচ্ছিল আর তারা তাদের ইচ্ছা সেখানে লিখছিল। দূর থেকে এটা আবার জেন আর লিউ দেখছিল। অন্যদিকে হুজু জিয়াং এর সাথে দেখা করে। তখন হুজু জিয়াং এর সাথে একটি লণ্ঠন উড়াতে চায়। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই সেও যখন একটা লণ্ঠন উড়াবে তখনই সেখানে সে পরিবারে সে ইয়াও আসে। সে জুইউকে বলে যে সে তার সাথে কিছু কথা বলবে। এরপরে তারা একটি জায়গায় যায় আর তখন তারা দুইজন একসাথে কথা বলে। তাদেরকে কথা বলতে আবার জেন দেখতে পায়। এখানে সে জুইউকে বলছিল যে সে তাকে অনেক পছন্দ করে আর তোমার আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। এই কথা শুনে জুইউ তাকে সরাসরি রিজেক্ট করে দেয়, যেটাতে সে অনেক রেগে যায়। এটা আবার জেন দূর থেকে দেখে অনেক খুশি হচ্ছিল। সে জুইউকে তার বাবার নাম দিয়ে ভয় দেখাতে শুরু করে, যেটাতে জেন দূর থেকে কথা বলে ওঠে। তখন জেন সে ইয়াওকে বলে যে তোমার আচরণ ঠিক করা উচিত। তখন জেন সে ইয়াওকে অনেক অপমান করে আর জুইউকে সেখান থেকে নিয়ে আসে। অন্যদিকে আমরা হুজুকে দেখতে পাই। হুজু আর জিয়াং একটি লণ্ঠনে তাদের উইশ লিখছিল। অন্যদিকে আমরা মেইশিকে দেখতে পাই। মেইশি অনেকগুলো লণ্ঠনে লিউ এর বিষয় লিখে রেখেছিল। সে যখন এই লণ্ঠনটি উড়াবে তখন সেখানে লিউ চলে আসে। লিউ তার দিকে অনেক রেগে তাকাচ্ছিল। আসলে মেইশি সেই লণ্ঠনে লিখেছিল যে মেইশি আর লেডি লিউ কবে একত্রিত হবে, অর্থাৎ তারা যেন অনেক দ্রুতই একত্রিত হয়ে যায়। তো তখন সেখানে জেন আসে। জেনকে দেখে মেইশি বলে যে তুমি আমার সাথে একটি লণ্ঠন উড়াও, আর তখন জেন মানা করে দেয়। কিন্তু জুইউ যখন একটি লণ্ঠন নিয়ে এসে জেনকে বলে যে চলো একটি লণ্ঠন উড়াই, তখন জেন রাজি হয়ে যায়। এটা দেখে মেইশি অনেক অবাক হয়। সে বলে যে কি, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, তুমি আমার সাথে উড়াতে চাচ্ছিলে না, আর জুইউ এর একবার বলাতে তুমি রাজি হয়ে গেলে। তখন তারা দুইজন লণ্ঠনে তাদের ইচ্ছা লেখে। তখন তারা দুজনেই সেই লণ্ঠনে শান্তিপূর্ণ হোক এইটা লিখেছিল। আর যখন লণ্ঠন দিয়ে তারা ওড়ায় তখন জেন মনে মনে বলে যে ডেমন মার্কেট যেন নিরাপদ আর শান্তিপূর্ণ থাকে, আর জুইউ মনে মনে বলে যে এই পুরো বিশ্ব যেন শান্তিপূর্ণ আর নিরাপদ থাকে। অন্যদিকে রুই প্যাভিলিয়নে আমরা হুজুকে দেখতে পাই। সে জিয়াং এর সাথে লণ্ঠন উড়াচ্ছিল। আর আমরা ইউয়ান জেনকে দেখতে পাই, সে ক্যামেলিয়া ডেমনের সাথে সেই লণ্ঠন উড়ায়। তো তারা সবাই যখন লণ্ঠন উড়ায় তখন সেখানে তারা আকাশের ভিতরে একটি ড্রাগন দেখতে পায়, যেটা প্রথমে তো সবাই কাগজের একটি ড্রাগন মনে করেছিল, কিন্তু সেই ড্রাগনটি হঠাৎ করে আগুন ছড়াতে শুরু করে। তখনই জেনরা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ড্রাগন নয়, বরং এটা কোনো ডেমন হতে পারে। লিউ এটা বুঝতে পারে যে এটা সেই ব্ল্যাক স্নেক ডেমন। তো সেই ব্ল্যাক স্নেক ডেমনটি খুব অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় আগুন ছড়িয়ে দেয়। আমরা জুইউকে দেখতে পাই। জুইউ এই আগুন দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে জেনকে খুঁজতে থাকে। সে যখন জেনকে খুঁজতে যায় তখন সৈন্যরা তাকে বাধা দেয় যে ওইদিকে যাওয়া নিষেধ। আমরা জেনকে দেখতে পাই। জেন সেই ব্ল্যাক স্নেকের পিঠে উপরে উঠেছিল আর সে তার পিঠের উপরে যখন আঘাত করে তখন অনেক বড় একটি ব্লাস্ট হয় আর সে উড়ে এসে এই প্রাচীরে এসে পড়ে। কিন্তু অন্যদিকে লিউ সেই ব্ল্যাক স্নেক ডেমনকে ধরে ফেলে। তখন লিউ তার সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে লিউ তাকে অনেক জোরে একটা আঘাত করে, যেটাতে সেই ব্ল্যাক স্নেকটি অনেক ছোট হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই। জিনের অবস্থা অনেক খারাপ ছিল। সে যখন চোখ খুলে তখন সে তার সামনে জুইউকে দেখতে পায়। আসলে জুইউ তাকে খুঁজে ফেলেছিল। তখন জুইউ জেনকে তার কোলে নিয়ে সেই প্রাচীর থেকে লাফ দেয়, কারণ সেই প্রাচীরটি পুরোটাই আগুনে পুড়ে যাচ্ছিল। জুইউ যখন জেনকে নিয়ে লাফ দেয় তখন জুইউ এর পায়ে অনেক জোরে একটা আঘাত লাগে, কারণ সে অনেক উঁচু থেকে তাকে নিয়ে লাফ দিয়েছিল। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জুইউ এর পা পুরোপুরি ব্যান্ডেজ করে রাখা হয়েছিল আর চিকিৎসক তার চিকিৎসা করছিল। তো চিকিৎসক সেখান থেকে চলে গেলে জেন তার পাওয়ারের মাধ্যমে জুইউকে সুস্থ করার চেষ্টা করে, কারণ সে জানে সে যে আঘাত পেয়েছে এটা এত সহজেই ঠিক হবে না আর কোনো মানুষ তাকে এত সহজে ঠিক করতে পারবে না, কারণ জুইউ এর পায়ের হাড় ভেঙে গিয়েছিল। আমরা দেখতে পাই জেন তার পুরো শক্তি দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করে। তখনও সে দেখে যে জুইউ এর পা ঠিক হচ্ছিল না।
এটা দেখে জেন জুইউকে তার কিছু শক্তি দেয়, যেটাতে সে অসুস্থ হয়ে পড়ে। তো পরবর্তী সকালে আমরা দেখতে পাই যে জুইউ সেখানেই ঘুমিয়েছিল, আর আমরা জেনকে দেখতে পাই সেও সেইখানেই ঘুমিয়ে পড়েছিল। জুইউ এর যখন ঘুম ভাঙে তখন সে তার সামনে জেনকে দেখতে পায়। জুইউ এর ঘুম ভাঙলে তারা চিকিৎসককে ডেকে আনে। চিকিৎসক এসে জুইউকে চেক করে বলে যে তার পা তো খুব দ্রুতই ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে জেন কিছুটা স্বস্তি পায়। জেন যখন জুইউ এর কাছে আসে তখন রানীর দাসী জুইউকে জানায় যে শুধুমাত্র রানী আর কনসোর্ট মেয়েই তোমার জন্য চিন্তিত ছিল না, বরং জেনও তোমার জন্য গভীরভাবে চিন্তিত ছিল। একথা শুনে জুইউ জেনকে ধন্যবাদ জানায় আর সে এখান থেকে চলে যাচ্ছিল। তখন জেন জুইউকে বাধা দেয়। তখন জেন বলে যে আমাদের এই প্রাসাদের সেবা কি তোমার পর্যাপ্ত মনে হচ্ছে না, নাকি তুমি এখানে থাকতেই চাও না? তখন জুইউ বলে যে আসলে আমি এখানে থাকতে চাচ্ছি না, কারণ যদি আমি এখানে থাকি তাহলে সবাই গুজব ছড়াতে পারে এবং তোমার সুনামও নষ্ট করতে পারে। এই কথা শুনে জেন বলে যে এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। এই কথা শুনে জুইউ মুচকি হাসে। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রজাদের মধ্যে এই গুজব ছড়িয়েও গিয়েছিল। সবাই জেন আর জুইউকে নিয়ে নানান কথা বলছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা হুজুকে দেখতে পাই। সে জুইউ এর বাড়ি এসেছিল জিয়াং আর তার দাসকে এটা খবর দিতে যে জুইউ এখন থেকে তাদের প্রাসাদেই থাকবে। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই সে তো এখানে থাকতেই চাচ্ছিল না, সে বারবার এই প্রাসাদ থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু জেন বারবার তাকে বাধা দিচ্ছিল। জেন বলছিল যে তোমার সকল কাজ আমি করব, আর সবাইকে আমি বলে দিয়েছি যে তুমি এখনো রেস্ট নিবে, আর যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো তাই এখন তোমার দায়িত্ব আমার। তারা যখন কথা বলছিল তখন সেখানে হুজু চলে আসে। হুজু এসে জুইউকে জানিয়ে দেয় যে সে তার বাড়িতে গিয়ে তার চাচাতো ভাই আর তার দাসকে বলে দিয়েছে যে সে এখন থেকে এখানে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হচ্ছে। এরপর হুজু আর জেন যখন বাইরে আসে তখন হুজু জেনকে বলে যে আচ্ছা তোমার জুইউ এর প্রতি কোনো অনুভূতি নেই তো, তাই না? তখন জেন বলে যে গতকাল রাতে হঠাৎ করেই এই সকল কিছু হয়ে গেল। আমি সেই ডেমনটিকে আঘাত করার পরে আমার শক্তি ফিরে পেয়েছিলাম না। যদি সে গতকাল রাতে আমাকে নিতে না আসতো তাহলে আমি হয়তো বা এখন আর এখানে থাকতে পারতাম না। এই কথা শুনে হুজু বলে যে ক্যাটলট এত সহজেই পরাজিত হবেন না, আর তাছাড়াও সে তো কেবল একজন মর্টাল, সে সাহায্য করছে কি করেনি সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই কথা শুনে জিন বলে যে এই ক্যাটলট যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু আমি ভয়, যন্ত্রণা আর মৃত্যুর বাহিরে নই। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই যে জেন চলে আসে ঝিসুয়ের কাছে। সে ঝিসুকে মেডিসিন খাওয়াচ্ছিল। জেনের মেডিসিন অনেক তিতো ছিল, যার জন্য জেন ঝিসুকে কিছু মিষ্টি খেতে দেয়। আর আমরা এখানে জানতে পারি যে এই মিষ্টির বক্সটি এই ঝিসুই এনেছিল। জেন ছোটকালে অনেক মিষ্টি খেত, যার জন্য ঝিসু তার জন্য এই মিষ্টিগুলো এনে রেখেছিল। আর তখন জেন যিশুর কাছ থেকে এই মিষ্টির বক্স নেয় আর তাকে বলে যে আমি কি এটা নিতে পারি? তখন যিশু বলে যে নাও, ঠিক আছে, কিন্তু বেশি খেও না। তো পরবর্তী দেখতে পাই যে জেন চলে আসে জুইউ এর কাছে। জেন জুইউকে মেডিসিন খাইয়ে দিচ্ছিল। জুইউকে মেডিসিন খেতে দিয়ে তাকে সেই মিষ্টি খেতে দেয়, যেটা কিনা সে কিছুক্ষণ আগে যিশুর কাছ থেকে এনেছিল। আমরা দেখতে পাই যে জুইউ অনেকভাবে চেষ্টা করছিল এই প্রাসাদ থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু বারবার জেন তাকে বাধা দিচ্ছিল। তো অন্যদিকে আমরা মেইশিকে দেখতে পাই। মেইশি বসে থেকে বই পড়ছিল, আর তার টেবিলের উপরে আমরা একটি ছোট্ট সাপকে দেখতে পাই, অর্থাৎ সেই ব্ল্যাক স্নেক ডেমন। মেইশি যখন তাকে কিছু খাবার দিতে যায় তখনই সে বলে ওঠে যে আমাকে কি তোমার নিরামিষভোজী মনে হয় নাকি? সাপের মুখ থেকে কথা শুনে মেইশি অনেক অবাক হয়ে যায়, আর সে অনেক ভয়ও পেয়ে যায়। ব্ল্যাক স্নেক ডেমনটি বলছিল যে তোমরা মর্টাল, আমার সামনে নত হও আর আমাকে সম্মান দেখাও। আর তখন মেইশি বলে যে তুমি কথাও বলতে পারো? তখন ব্ল্যাক স্নেক ডেমনটি বলে যে আমি একজন অবসিডিয়ান সার্পেন্ট। এই কথা শুনে মেইশি তার সকল বইয়ে খুঁজতে থাকে যে কোথায় এটা লেখা আছে। তখন ব্ল্যাক স্নেকটি বলে যে আমি এখানে কিভাবে আসলাম? তো তখন আমরা দেখতে পাই যে মেইশি লিউকে খুঁজতে খুঁজতে সেই পুকুরের ধার দিয়ে যাচ্ছিল, আর তখন লিউ তো সেই ব্ল্যাক স্নেকটিকে মেরে ছোট করে দিয়েছিল। তো তখনই সেই স্নেকটি মেইশির কাছ দিয়ে যাচ্ছিল, কিন্তু মেইশি তাকে চাপা দিয়ে দেয়, আর এরপরে মেইশি তাকে নিয়ে তার বাসায় চলে আসে। তখন মেইশি সেই ব্ল্যাক স্নেক ডেমনকে বলে যে তাহলে এই হোয়াইট স্নেক ঠিকই বলে যে আত্মার ড্রাগন কোনো পৌরাণিক গল্প নয়, বরং আজ আমি আসলে একটা ছোট্ট ডেমনকে দেখতে পেলাম। মেইশি যখন ব্ল্যাক স্নেককে ছোট বলে তখন সে অনেক রেগে যায়। সে বলে যে আমি কোনো ছোট্ট ডেমন নই। এই কথা বলে সে আগুন বের করার চেষ্টা করে, কিন্তু সে একবার বের করার পরে আর পারে না। মেইশি এগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জিয়াং আর জুইউ এর দাসকে দেখতে পাই। তারা যখন সেখানে কথা বলছিল তখন সেখানে নিয়েলি চলে আসে।
লি এসে তাদেরকে জুইউ এর বেতন দেয়, কারণ জুইউ তো এখানে ছিল না, তাই তাদেরকে সে তার বেতন দেয়। তো জিয়াং আর জুইউ এর দাস যখন জানতে পারে যে জুইউ এখন থেকে প্রাসাদে খুব আরামে থাকছে, এই কথা শুনে তারা দুইজনই জুইউকে নিয়ে চিন্তা করতে থাকে, আর তারা দুইজনই জুইউকে নিয়ে নিজেদের মতো ইমাজিন করতে থাকে। জুইউ এর দাস ভাবে যে জুইউ যদি জেনকে বিয়ে করে তাহলে জেন তো তাকে এভাবে কাজ করাবে। অন্যদিকে জিয়াং ভাবে যে জুইউ যদি জেনকে বিয়ে করে তাহলে তারা এভাবে রোমান্স করবে। তো তারা দুইজনই এই দৃশ্যগুলো ইমাজিন করার পরে তাড়াতাড়ি করে প্রাসাদে চলে আসে জুইউ এর কাছে, কারণ তারা এটা হতে দিত না। অর্থাৎ জিয়াং এখানে জুইউকে বিয়ে করতে দিবে না, আর জুইউ এর দাস তাকে এইভাবে কষ্ট পেতে দিবে না, যার জন্য তারা দুইজন জুইউ এর কাছে চলে আসে। আসলে একজন সেলেস্টিয়াল মাস্টার হিসাবে তাদের বিয়ে করা নিষেধ ছিল। তো জিয়াং যখন জুইউকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো যে এই পুরো এলাকায় কত গুজব ছড়িয়ে পড়েছে, সবাই বলছে যেহেতু তোমার পা ভেঙে গেছে যার জন্য তোমার প্রাসাদে থাকতে হবে আর জেনকে বিয়ে করতে হবে। আর তখন জুইউ বলে যে কে এগুলো ছড়াচ্ছে। এই কথা শুনে জিয়াং বলে যে আমি জানতাম যেগুলো মিথ্যা হবে, আমি জানি যে তোমার আর জেনের মধ্যে কিছুই নেই। এই কথা শুনে জুইউ একদম স্তব্ধ হয়ে যায়, আর সে বলে যে আমার আর জেনের মধ্যে কিছু তো একটা আছে। আর তখন জিয়াং বলে যে তুমি এগুলো কি বলছো। আর তখন জুইউ বলে যে আমার মনে হয় আমি ওর প্রেমে পড়ে গেছি। এই কথা শুনে জিয়াং অনেক রেগে যায়, সে বলে যে তুমি কি জানো না যে আমাদের বিয়ে করা বা প্রেম করা নিষেধ। জুইউ বলে যে আমি তাকে বিয়ে করব না। তখন জিয়াং বলে যে তুমি তাকে ভালোবাসো কিন্তু বিয়ে করবে না, তুমি কি বোঝাতে চাচ্ছ। জুইউ বলে যে আমি শুধুমাত্র আমার ইচ্ছাটা তোমার কাছে বললাম, তুমি জিজ্ঞাসা করেছিলে তাই। এরপরে জুইউ যখন বাইরে আসে তখন তার সামনে জেন বিড়ালের রূপ নিয়ে চলে আসে। আমরা দেখতে পাই জুইউ এখন আর বিড়ালকে ভয় পাচ্ছিল না, বরং সে তাকে আদর করার চেষ্টা করে, কিন্তু জেন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিনে দেখতে পাই জুইউ যখন তার রুমে বসে থেকে লিখছিল তখন বাইরে দাঁড়িয়ে থেকে জেন তাকে অনেক সুন্দরভাবে দেখছিল। জেন যখন তার দিকে তাকিয়ে থাকে তখন জুইউ তার দিকে তাকায়। জুইউ যখন তাকায় তখন সে দেখে যে সেটা বিড়াল ছিল। তো বিড়ালটি তো আসলে জেন ছিল। এরপরে জেন জুইউ এর কাছে চলে আসে। জুইউ তার নিজের মতো কাজ করতে থাকে, সে তাকে কিছুই বলে না। এক পর্যায়ে জুইউ জেনকে কিছু পানীয় খেতে দেয়। আর এখানে আসলে জুইউ এমন কিছু তদন্ত করছিল যেটা দিয়ে সে ডেমন মার্কেটে প্রবেশ করতে পারে। সে এই সকল বই পড়ছিল যেগুলাতে এই ইতিহাস সম্পর্কে বা এই ডেমন মার্কেট সম্পর্কে লেখা ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন ইল্ডার হুইয়ের কাছে এসেছিল। ইল্ডার হুই এখানে বন্দী হওয়ার নাটক করছিল, যেটা জেন বুঝতে পারে। জেন বলে যে আমার সামনে ভান করার দরকার নেই, আর অনেকদিন ধরেই তো আমাদের মধ্যে ঝামেলা চলে আসছে, তো কেননা আমরা এটি সমাধান করি। আমি অনেক ভেবে দেখেছি, আমরা ডিউ অফ ডেট করব, অর্থাৎ আমাদের মধ্যে লড়াই হবে, যে জিতবে সে সবকিছু নিয়ে যাবে, আর যে হেরে যাবে তাকে সবকিছুর জন্য শাস্তি দেওয়া হবে। এটাতে তো ইল্ডার হুই একদম খুশি হয়ে যায়, সে বলে যে আমি রাজি। তো এই ডিউ অফ ডেটটা অনেক কঠিন এবং ভয়ঙ্কর ছিল। যে দুজন লড়াই করবে তারা একটি ব্যারিয়ারের ভিতরে লড়াই করবে, আর কেউ এদের ভিতরে হস্তক্ষেপ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না কোনো বিজয়ী ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। তো আমরা জিনকে দেখতে পাই সেই নদীর তীরে জুইয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ সে যেহেতু একটা বড় যুদ্ধ করতে যাচ্ছে আর সেটাতে সে বাঁচবে কিনা সেটা সে জানতো না, যার জন্য সে শেষবারের মতো জুইয়ের সাথে দেখা করতে আসে। কিন্তু এখানে সে জুইকে বুঝতে দেয় না যে সে কতটা খারাপ সময়ের মধ্যে আছে। তারা এখানে একসাথে কিছু গল্প করে। গল্প করার শেষে জেন যখন চলে যাচ্ছে তখন জেন জুইকে বলে যে আমাকে জিজ্ঞাসা করবে না আমি কোথায় যাচ্ছি। তখন জুইউ বলে যে তুমি কোথায় যাচ্ছ। তখন জেন বলে যে একজনের সাথে একটা পরিকল্পনা আছে। আর তখন জুইউ বলে যে ও ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই কথা শুনে জেন বলে যে আমি ফিরে আসব। তখন জেন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মেইসিকে দেখতে পাই, সে সেই ব্ল্যাক স্নেক ডেমনের সাথে কথা বলছিল আর সেখানে থাকা সেই বই পড়ছিল, অর্থাৎ স্নেক লর্ডের বই। তখন মেইসি সেই বইয়ে থাকা বিষয়ে সেই স্নেককেও জিজ্ঞাসা করে, যেটাতে ব্ল্যাক স্নেক ডেমন তাকে সেই গল্পগুলো বলে আর তাকে এটা বুঝতে সাহায্য করে। আসলে এই ব্ল্যাক স্নেক ডেমনটি অতটাও খারাপ ছিল না। সে অনেকবার ডেমন মার্কেট থেকে পালিয়ে এসেছে, কিন্তু সে কোনোবারই মানুষদের আঘাত করেনি। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই লড়াই করার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছিল। লড়াই করার আগে তারা বেরিয়ারটি দিয়ে নেয়। বেরিয়ার দেওয়ার পরে তারা লড়াই শুরু করে দেয়। আমরা দেখতে পাই ইল্ডার হুই শুরুতেই জেনকে একদম আহত করে ফেলে। আর ইল্ডার হুই জেনের গলা টিপে তাকে বলে যে তুমি তো কেবলমাত্র 18 বছর ধরে কাল্টিভেশন করেছো, আর এটাতেই এত সাহস হয়ে গিয়েছে তোমার। এই কথা বলে তারা ফাইট করে। তো এখানে তারা অনেকক্ষণ ধরেই ফাইট করে। আমরা দেখতে পাই এই ফাইটে সবচেয়ে বেশি জেনই আহত হয়। জেন এখানে ইল্ডার হুইয়ের সাথে পেরে উঠছিল না। আসলে জেন যতই লর্ড হোক না কেন, ইল্ডার হুই কিন্তু অনেক পুরনো এবং বয়স্ক লোক, যার জন্য তার কাল্টিভেশন জেনের থেকে অনেক বেশি। আমরা দেখতে পাই লাস্টে যখন জেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার সাথে ফাইট করে তখন ইল্ডার হুই নিয়ম ভঙ্গ করে। সে স্বর্গীয় বজ্রপাত ব্যবহার করে, যেটা কিনা এদের নিয়মে ছিল না। কিন্তু এখন কেউ কিছুই করতে পারবে না।
ইল্ডার হুই স্বর্গীয় বজ্রপাত দিয়ে জেনের উপর আক্রমণ করে। আর এটা দেখে সবাই বুঝতে পারছিল যে জেন এখানে বাঁচবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেন বেঁচে গিয়েছিল আর তাকে একটি বড় বিড়াল পাহারা দিচ্ছিল। এটা দেখে ইল্ডার হুই অনেক অবাক হয়ে যায়। ইল্ডার হুই যখন দেখে যে তার সাথে সেই বড় বিড়ালটা আছে, তখন সেও তার আসল রূপ অর্থাৎ সেই ইঁদুরে পরিণত হয়। আর এই ইঁদুরটাও অনেক বড় ছিল। এখন লড়াই শুরু হয় এই বড় বিড়াল আর বড় ইঁদুরের মধ্যে। আর এটা তো স্বাভাবিক যে ইঁদুর তো আর বিড়ালের সাথে জিততে পারবে না, সে যতই বড় হোক না কেন। আমরা দেখতে পাই এখানেও এটাই ঘটে, বিড়ালটি ইঁদুরটিকে আহত করে ফেলে। তো শেষমেশ জেন ইল্ডার হুইকে হারিয়ে ফেলে। তো জেন তার শাস্তি স্বরূপ তার 1000 বছরের কাল্টিভেশন কেড়ে নেয়। তো যাই হোক, আমরা দেখতে পাই এই ফাইটের কারণে জেন অনেক আহত হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই, সে যখন কেস ফাইলগুলো পড়ছিল তখনই সেখানে জেন চলে আসে। জেন এসে জুইউকে বলে যে তুমি এত রাতে এখানে কি করছো? তখন জুইউ বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন জেন বলে যে তাহলে তো ভালোই হলো যে আমি ফিরে এসেছি। এই কথা শুনে জুইউ কিছুটা অবাক হয় যে সে এটা কি বলছে। তখনই জেন কথা চেঞ্জ করে ফেলে। জেন জুইউকে বলে যে সে একটা মারামারিতে জড়িয়ে পড়েছিল, যার জন্য আসতে দেরি হচ্ছিল। তো তখন জেন জুইউর সাথে কথা বলছিল। জেন জুইউকে বলে যে তোমার পা ঠিক আছে তো? তখন জুইউ বলে যে হ্যাঁ। এই কথা শুনে জেন জুইয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখন জুইও জেনকে অনেক ভালোভাবে ধরে রাখে। এই মুভমেন্টটা অনেক সুন্দর ছিল। তো অন্যদিকে আমরা মেইশিকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে লিউ যখন তার মেনশনে আসে তখন সে সেখানে মেইশিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে দেখতে পায়। আসলে মেইশি লিওর জন্য অপেক্ষা করছিল। আসলে সে সেই স্নেকের কাছ থেকে জানতে পেরেছিল যে আজ রাতটা অনেক ভয়ঙ্কর, যার জন্য সে লিউকে পাহারা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল। মেইশি লিউকে মন থেকে ভালোবাসতো, কিন্তু লিউ তাকে একদমই পছন্দ করতো না। আর এটার পেছনে একটা কারণ আছে যেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। লিউ এসে মেইশিকে এখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জুইউ জেনের সেবা করছিল। আসলে জেনের প্রচন্ড জ্বর এসেছিল, যার জন্য সে সেখানে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে জুইউ জেনের কপালে পানি পট্টি দিয়ে দিচ্ছিল। জেনকে সেবা করার পরে জুইউ বাইরে আসে। বাইরে আসার পরে সে সকল ঘটনাগুলো মনে করতে থাকে। অর্থাৎ জুইউ সব সময়ই এই রহস্যগুলো সমাধান করার চেষ্টা করছিল। আর সেই সকল মামলাগুলো ভালোভাবে মনে রাখ, কারণ এই মামলাগুলো দিয়েই সে তার বাবা মায়ের মৃত্যু তদন্ত করতে পারবে। আসলে জুইউ সেই কেসটি পড়েছিল যেটা কিনা 18 বছর আগের হেভেনলি ডিজাস্টার ছিল, যেটা সে সেই রেকর্ড ভুলতে পারছিল না। সে সেই কেসটি পড়ার পর থেকে সেটা মেলানোর চেষ্টা করছিল। জুইউ যখন সেখানে কেস পড়ছিল তখনই জেনের ঘুম ভেঙে যায়। জেন উঠে পড়লে জুইউ জেনকে বলে যে গতকাল রাতে হয়তো তুমি বৃষ্টিতে ভিজেছিলে, যার জন্য তোমার জ্বর এসেছে। তখন জেন বলে যে তুমি কি সারা রাত আমার যত্ন নিয়েছো? তখন জুইউ বলে যে না, আমি সময় বের করে কয়েকটা বই পড়ছিলাম। এই কথা বলে জুইউ জেনের কাছে যায় আর সে এটা চেক করতে চায় যে জেনের জ্বর কমেছে কিনা। সে যখন হাত বাড়ায় তখন সে আবার হাত নামিয়ে নেয়, কিন্তু জেন তার হাত ধরে ফেলে। জেন তার হাত নিয়ে গিয়ে তার কপালে ঠেকায়। আর তখন জুইউ বলে যে তোমার জ্বর তো সেরে গেছে। তো জেন যে তার হাত নিজে থেকে নিয়ে গেল এটাতে জুইউ লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এর পরের দৃশ্যে দেখতে পায় জেন আর জুইউ একসাথে খাবার খাচ্ছিল। তার যখন খাবার খাচ্ছিল তখন সেখানে জেনের অ্যাসিস্ট্যান্ট হুজু আর জিসু চলে আসে। তারা এসে জেনকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। জেন চলে গেলে জুইও সেখান থেকে উঠে আসে। সে যখন প্রাসাদের ভিতরে আসে তখন দাসী এসে তাকে বলে যে তার ওষুধ খেতে। সেইখানে আবার জিসুরাও যাচ্ছিল। তখন জিসু খেয়াল করে যে জুইউ ওষুধ খাওয়ার পরে সেই মিষ্টি খাচ্ছে যেটা কিনা সে জেনকে দিয়েছিল। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই রাতের বেলা জুইউ আর জিয়াং একসাথে হাঁটছিল আর কথা বলছিল। তখন জুইউ বলে যে এখানে কিন্তু একটা ডেমন আন্ডারওয়ার্ল্ড আছে, আমাদের যে কোনো ভাবে এটা খুঁজে বের করতে হবে। তখন জিয়াং বলে যে চাংআন তো সবসময় অনেক ব্যস্ত একটা শহর ছিল, আর তুমি কি মনে করো ডেমন আন্ডারওয়ার্ল্ড সত্যি এখানে আছে? তখন জুইউ বলে যে যদিও ডেমন আন্ডারওয়ার্ল্ডটা একটা মিথ, কিন্তু আগুন ছাড়া ধোঁয়াও হয় না। যদি এটি সত্যি থাকে তাহলে এটি খুঁজে পাওয়া কঠিন হওয়া যুক্তিগত। তো জুইউ আসলে সেই ডেমন আন্ডারওয়ার্ল্ডটা খোঁজার চেষ্টা করছিল, অর্থাৎ যেখানে জেনেরা থাকতো আর কি। তারা হাঁটতে হাঁটতে একটি জায়গায় চলে আসে যেটা কিনা একটা পতিতালয় ছিল। জুইউ আর জিয়াং যখন ভিতরে প্রবেশ করবে তখনই সেখানে রাজার সৈন্য অর্থাৎ সেনাপতি চলে আসে। সে এসে জুইউদের বাধা দেয় আর তাদেরকে বলে যে এখানে প্রবেশ করাটা ভালো হবে না, তোমরা চাইলে অন্য দিকে ঘুরে দেখতে পারো। তখন জুইউ আর ভিতরে প্রবেশ
করে না, সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে জো ইউ আর জিয়াং একটি জায়গায় চলে আসে আর তারা এখানে এসে ছদ্মবেশ ধারণ করে, কারণ তারা এখন ছদ্মবেশ ধারণ করে সেখানে প্রবেশ করবে। আমরা দেখতে পাই যে জো ইউ একটি কালো কাপড় আর একটি কালো মাস্ক পরে নেয়, এরপরে সে পতিতালয়ের ভিতরে চলে আসে। অন্যদিকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে আমরা জেনকে দেখতে পাই। জেন অনেক টেনশনে ছিল, কারণ তাদের ডেমন আন্ডারওয়ার্ল্ডের যে সিলটা ছিল সেইটা ইল্ডার হুয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই যখন তখন কোনো মর্টাল মানুষ সেখানে চলে আসতে পারে, যার জন্য জেন এটা ঠিক করার জন্য পরিকল্পনা করছিল। এরপরে জেন একটি জায়গায় আসে যেখানে সে এসে দেখে যে তাদের ব্যারিয়ারটি ফেটে গিয়েছে। তখন জেন সেখানে তার ম্যাজিক ইউজ করে। তো সেখানে আমরা কিছু মূর্তি দেখতে পাই যেটা কিনা জেনেরা মন্ত্র দিয়ে তৈরি করেছিল, তারা দেখতে একদম মানুষদের মতো। তো অন্যদিকে আমরা জো ইউদের দেখতে পাই। আমরা দেখতে পাই জো ইউ সেই রুমের কাছে চলে এসেছিল যে রুমের ভিতরেই ডেমন আন্ডারওয়ার্ল্ড আছে। তখন জো ইউ খেয়াল করে যে একটি লোক সেই রুমের ভিতরে গিয়ে হারিয়ে যায়, যেটাতে জো ইউ যখন প্রবেশ করে তখন সে এখানে এসে এই ফাটলটি দেখতে পায়, যেটা দিয়ে সে ডেমন আন্ডারওয়ার্ল্ডে চলে আসে। আর অন্যদিকে জেন যখন দেখে যে কোনো মর্টাল তাদের এখানে এসেছে, তখন সে সেই মূর্তির ভিতরে ঢুকে যায়। এরপরে সে সেই মূর্তির রূপ নিয়ে এসে তার সাথে ফাইট করতে থাকে, অর্থাৎ জো ইউ এর সাথে। আসলে জেন তো এটা জানতো না যে এটা জো ইউ ছিল। জেন খুব কষ্ট করে জো ইউ আর সেই লোকটিকে বাইরে বের করে দেয় আর ব্যারিয়ারটিও ঠিক করে ফেলে। তো যাই হোক, পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে জেন আর জিসো যখন একসাথে দাঁড়িয়েছিল তখনই সেখানে সেনাপতি আসে। সেনাপতি এসে জেনকে বলে যে গতকাল রাতে আমি জো ইউকে কোথায় দেখেছি জানো? তখন জেন বলে যে কোথায়? তখন সেনাপতি বলে যে সে পতিতালয়ে যাচ্ছিল আর আমি তাকে বাধা দিলাম, যেহেতু আমি তোমার বন্ধু তাই দেখেছো আমি তোমার কত বড় একটা উপকার করেছি। এই কথা শুনে জেন বলে যে আসলে সে কোনো সময় পতিতালয়ে যাবে না। এই কথা শুনে সেনাপতি বলে যে তুমি তাকে একটু বেশি বিশ্বাস করো, তুমি অনেক পুরুষের সাথে দেখা করেছো, কাউকে কখনোই বিশ্বাস করনি, তাহলে তাকে সবকিছুতে কেন বিশ্বাস করছো? তখন জেন বলে যে আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কারণ আমি জানি যে সে এমন লোকই না, আমি তাকে তেমনই বিশ্বাস করি যেমনটা আমি জিসোকে করি। এই কথা শুনে আবার জিসো একটু খুশি হয়। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই যে জিসু কোনো একটা অশুভ আবার সাথে কথা বলছিল। সেই কালো ছায়াটি জিসুকে বলছিল যে তুমি আমার সাথে এক হয়ে যাও, আমরা একসাথে এই পৃথিবী শাসন করব। তখন যিশু বলে যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তখন সেই ছায়াটি বলে যে তুমি কি অতীত ভুলে গিয়েছো নাকি? তো এখানে আমরা যিশুর মধ্যেও ইল্ডার হুয়ের মতোই কিছু সিম্পটম দেখতে পাই, অর্থাৎ তাকে দেখে এটা বোঝা যাচ্ছে যে সে জেনকে ভালোবাসে। আর যেহেতু সে দেখছে যে জেন জো ইউকে অনেক পছন্দ করছে, এই জন্য হয়তো বা সে একদিন জেনের বিরুদ্ধে যেতে পারে। তো যাই হোক, এটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো ছায়াটি যিশুর সাথে কথা বলে একটি বেদেনার ভিতরে ঢুকে পড়ে, আর তখন সেই বেদেনাটি ছেড়ে একটি বাজারে দোকানের কাছে আসে। সেখানে আসার পরে সেই বেদেনাটি একটি পাথরে পরিণত হয়। সেই পাথরটি একটি লোক পায়। লোকটি এসে আবারও সেই মোতা দোকানদারের দোকানে আসে আর তাকে সেটি দিয়ে যায়। এই যে পাথরের কথা বলতেছি, এটা আসলে একটা ফ্ল্যাশব্যাক ছিল। তো বর্তমানে সেই ছায়াটি যিশুকে বলে যে তুমি তোমার ভাগ্যকে অস্বীকার করতে পারবে না। তো যাই হোক, এখানে আমরা অনেক বড় একটি রহস্যের ইঙ্গিত পাচ্ছি। অন্যদিকে আমরা জিয়াং আর জো ইউকে দেখতে পাই। জিয়াং আর জো এর কাছে একটি চিঠি এসেছিল, যেটা কিনা চাংশি প্যালেসের শিষ্যরা তার কাছে পাঠিয়েছে। তারা জো ইউ আর জিয়াংকে প্রাসাদে ডাকছিল। তখন জো ইউ বলে যে আমার ডেমন আন্ডারওয়ার্ল্ডের বিষয়ে আরো কিছু এখানে জানতে হবে, আমি এখনই যেতে পারবো না। অন্যদিকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে জেন বলছিল যে আমাদের ডেমন আন্ডারওয়ার্ল্ডের ব্যারিয়ার এখন ঠিক করা হয়েছে, কিন্তু তবুও অনেক লোক সেই ফাটলটি দেখেছিল আর তারা বলছিল তারা একটি স্বপ্নের দুনিয়ায় চলে এসেছে এবং দানব দেখেছে, তাই এই গুজবটি তারা ছড়াচ্ছে। তখন সেখানে থাকা একজন সিনিয়র বলে যে যদি এই বুড়ো ইঁদুরটা এমন না করতো তাহলে ব্যারিয়ারটা এত খারাপ ভাবে ভাঙতো না। তো সেই ব্যারিয়ারটি ভাঙার কারণে যে মর্টার গুলো ডেমন আন্ডারওয়ার্ল্ডে এসেছিল তারা বাইরে গিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করছিল, যেটাতে যিশু জেনকে পরামর্শ দেয় যে ওই দিন রাতে যতজন এই ব্যারিয়ারের ভিতর দিয়ে প্রবেশ করেছিল তাদের সবাইকে একদম মেরে ফেলতে হবে, তাহলে কেউ আর গল্প ছড়াতে পারবে না। এই কথা শুনে জেন অনেক রেগে যায়। সে বলে যে তুমি এটা কি পরামর্শ দিচ্ছ? এই কথা শুনে যিশু বলে যে এটাই একমাত্র উপায়, এটাতে তারা কোনো আর গল্প ছড়াতে পারবে না আর খুব দ্রুতই এটা বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে জেন অনেক রেগে যায়। সে বলে যে ওই দিন রাতে সেখানে কত লোক এসেছিল? তখন যিশু বলে যে প্রায় 77 জনের মতো, আর তার আশপাশে ছিল 112 জন। এই কথা শুনে জেন বলে যে তুমি কি তাদের সবাইকে মেরে ফেলতে চাও? যিশু বলে যে ডেমন আন্ডারওয়ার্ল্ড হাজার বছর ধরে বিদ্যমান, যদি এটা মানুষ দেখে ফেলে বা এটা আবিষ্কার করে ফেলে তাহলে রাক্ষসরা আর কখনো শান্তিমতো বসবাস করতে পারবে না। এই কথা শুনে জেন বলে যে কিন্তু আমরা কিভাবে এর পরিণতি নিরীহ মানুষদের উপরে ভোগ করতে দিতে পারি? তখন যিশু বলে যে এটা তো মাত্র কয়েকশো মানুষ, এটা কোনো বিষয়ই না। জেন বলে যে আমার সহকারী হিসাবে তোমার এই কথা বলাটা একদমই উচিত হয়নি, তুমি কিভাবে এতগুলো মানুষকে মারার পরিকল্পনা করতে পারো?
যিশু বলে যে আরে এটা তো শুধু কয়েকশো মানুষ। তখন জেন বলে যে কি মাত্র কয়েকশো মানুষ? একজন নিরাপদ মানুষকে হত্যা করাটাও একটা অপরাধ, আর তুমি বলছো মাত্র কয়েকশো? তো জেন যখন তার কথায় রাজি হয় না তখন যিশুরও কিছুটা খারাপ লাগে। তো তখন যিশু সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই জেন মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন সেখানে লিউ আসে। লিউ এসে জেনকে বলে যে তুমি তার কথা ভাবছো? তখন জেন বলে যে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে যিশুর কাছে মর্টালদের জীবন এত তুচ্ছ। লিউ বলে যে দানবদের কাছে তো আমাদের জীবনও তুচ্ছ। এই কথা বলে লিউ 200 বছর আগের গল্প তাকে বলে। লিউ বলে যে সে সেই সময় মানুষদের সাথে বসবাস করত আর সে একটি ইয়ং মাস্টারকে পছন্দ করত। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু হঠাৎ যখন একদিন সেই ইয়ং মাস্টার আমার আসল রূপ দেখে ফেলে তখন সে ভয়ে পালিয়ে যায়। কিন্তু একদিন সে আবারও ফিরে আসলো আর সে এসে আমাকে বলল যে সে আমাকে বিয়ে করবে। যখন আমি রাজি হলাম তখন সে আমার ওয়াইনের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, আর এরপরে সে আমার দিকে ওয়াইনটি ছুঁড়ে বলে যে তুমি কি নিজেকে মানুষ মনে করো নাকি যে আমি তোমাকে বিয়ে করব? তো এই ঘটনার পর থেকেই স্নেক লর্ড অর্থাৎ লিও কখনো কাউকে ভালোবাসেনি, আর সে কারো ভালোবাসাতে বিশ্বাসও করতো না। তো যাই হোক, আমরা দেখতে পাই যে জেন একটি পরিকল্পনা করে। সে যে পরিকল্পনাটি করেছিল সেটা হলো যে সে মানুষদের মধ্যে এটা ছড়িয়ে দেয় যে ওই দিন সেই হাউসের মালিক পানিতে উশি নামক একটি পাউডার মিশিয়ে দিয়েছিল, যেটাতে সবাই সেই পানি পান করার পরে সবার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। তো এইভাবে জেন সকলের মধ্যে থাকা সেই সন্দেহগুলো দূর করে দেয়, অর্থাৎ কেউ এখন আর এই ডেমন আন্ডারওয়ার্ল্ড বা এগুলো নিয়ে কোনো কথা বলবে না। লিউ যখন এইগুলো দেখছিল তখনই হঠাৎ করে তার সামনে মেইসি চলে আসে। মেইসিকে দেখে লিউ ভিতরে চলে আসে আর সে পর্দা নামিয়ে দেয়। মেইসি তার সাথে কথা বলতে বলতে যখন পর্দা আবারও তোলে তখন লিউ আবারও নামিয়ে দেয়। মেইসি যখন কথা বলছিল তখন লিউ এখান থেকে চলে যায়। এই পরের দৃশ্যে আমরা জুইউকে দেখতে পাই। সে বাজারের ভেতর দিয়ে হাঁটছিল আর একটি দোকানে এসে কিছু পিচ কিনে। তখন সেখানে জেন চলে আসে। জেন এসে বলে যে এই পিচগুলো কি অনেক সুস্বাদু। এই কথা শুনে জুইউ তাকে একটি খেতে দেয়। সে তাকে এটি মুছে দেয়, কিন্তু জেন যখনই সেগুলো মুখে দেয় তখন তার চেহারার দিকে আর তাকানো যাচ্ছিল না, কারণ সেই ফলটি অনেক টক ছিল। কিন্তু যখন জুইউ বলে যে তার এই ফলটি টকই পছন্দ, কারণ সে যখন ছোটবেলায় এই ফলটি খেত তখন সেগুলো এর থেকে অনেক বেশি টক ছিল। এই কথা শুনে সেই বুড়ো লোকটি তাকে আরো অনেকগুলো ফল দেয়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই। সে যখন বাজারের ভিতর দিয়ে হাঁটছিল তখন তার সাথে হুজুর দেখা হয়। হুজুর তাকে তার প্যাভিলিয়নে আমন্ত্রণ জানায়। এরপরে হুজুর যখন তাকে নিয়ে ভিতরে প্রবেশ করে তখন একটু এটা এসে জিয়াংকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করবে, অর্থাৎ সে খাবার খাবে না অনুষ্ঠান দেখবে। তখন জিয়াং তাকে ছোট্ট একটি টুকরা দিয়ে বলে যে আমি পুরো একটি টেবিল বুক করতে চাই। আসলে হুজুর তাকে বলেছিল যে এই ছোট টুকরা দিয়ে নাকি সে একটি ভালো ভোজ পেতে পারে। তো এই প্যাভিলিয়ন যে হুজুর এটা কিন্তু জিয়াং জানতো না। তো তখন হুজু জিয়াংকে অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। জিয়াং খাবার শেষে তাকে বলে যে সে দক্ষিণে ঘোড়া কিনতে যাবে। হুজু বলে যে দক্ষিণে কেউ ঘোড়া বিক্রি করে না, তো তোমাকে উত্তর দিকে যেতে হবে। তো এই কথা শুনে জিয়াং বলে যে ঠিক আছে। এরপরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জুইউ আর জেনকে দেখতে পাই। তারা দুইজন বাগানে হাঁটছিল আর সেখান থেকে ফুল ছিঁড়ছিল। জুইউ সেই দিনকার কথা বারবার মনে করছিল, যেই দিন জেন তাকে কিস করে বাঁচিয়েছিল। সে আর না পেরে জেনকে জিজ্ঞাসা করে যে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তখন জেন বলে যে কি স্বপ্ন দেখেছো? তখন জুইউ বলে যে আমি ওই দিন দেখেছিলাম যে তুমি আমাকে এইভাবে কিস করছিলে। তখন জেন বলে যে ও তাহলে এই জন্যই তুমি ওই দিনের পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছো। তো যাই হোক, এরপরে জেন আর জুইউ একটি জায়গায় বসে। তখন জেন বলে যে যদি এমন কোনো উপায় থাকতো যেটাতে এই ফুলগুলো সারা বছর ফুটে থাকতো তাহলে কত ভালো হতো। এই কথা শুনে জুইউ বলে যে প্রতিটি ফুলেরই একটি নির্দিষ্ট সময় আছে ফুল ফোটার জন্য,
আর তাদের একটা সময়কাল আছে যখন তারা ঝরে পড়ে। আমাদের প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। তো তখন তারা দুজন কথা বলতে বলতে জয়ু যখন ফুলের একটি ডানটি লড়ায়, তখন তার সেই রাতের বিড়ালের লেজ লড়ানোর কথা মনে পড়ে, যেটা মনে করে সে হাসছিল। তখন জেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি হাসছো কেন? তখন জয়ু বলে যে তোমাদের প্রাসাদে আমার একটি বিড়ালের সাথে দেখা হয়েছিল, বিড়ালটি অনেক সুন্দর। তখন জেন বলে যে তুমি কি আর তাকে ভয় পাও না? তখন জয়ু বলে যে না, সে অনেক ভালো এবং বন্ধুত্বপূর্ণ ছিল। আর তখন জেন বলে যে সে কেমন দেখতে ছিল? তখন জয়ু বলে যে বিড়ালটি ডোরা কাটা দেখতে ছিল। তখন জেন বুঝতে পারে যে সে তার কথাই বলছে। তখন জেন বলে যে হয়তো বিড়ালটি তোমার এই সুন্দর চেহারা দেখেই পছন্দ করেছে, যেমনটা আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে জয়ু একদম নীরব হয়ে যায় আর তারা দুজন একে অন্যের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে তারা যখন কিস করতেই যাবে, তখনই জয়ুয়ের মনে পড়ে যে জিয়াং তাকে বলেছিল যে তাদের সেলেস্টিয়াল মাস্টার হিসাবে প্রেম বা ভালোবাসার কোনো অনুমতি নেই। এই কথা মনে করে সে আবারও পিছিয়ে সরে আসে। এটাতে জেনেরও কিছুটা খারাপ লাগে। তো তখন জয়ু জেনকে বলে যে আমি প্রায় সেরে উঠেছি, তাই এখন তোমার প্রাসাদ থেকে আমার চলে যাওয়া উচিত। জয়ুয়ের এই কথা শুনে জেন অনেক রেগে যায়। সে রেগে গিয়ে বলে যে তোমাকে তো আর আমি জোর করে রাখতে পারি না, তুমি চাইলে চলে যেতে পারো। এই কথা বলে জেন রেগে সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে আমরা জয়ু আর জিয়াংকে দেখতে পাই। তারা দুজনে একটি হোটেলে এসেছিল খাবার জন্য। তখন সেখানে কিছু লোক ডাকাতি করতে চলে আসে। তখন সেই ডাকাতের ভয়ে সবাই সবার টাকা টেবিলের উপরে রেখে দেয়। আর এই ডাকাতদের ব্যবহার অনেক ফানি ছিল। এরপরে সেই ডাকাতগুলো যখন জয়ুয়ের কাছে আসে, তখন জয়ু বলে যে তার কাছে কোনো টাকা নেই। এটাতে ডাকাতগুলো বলে যে আমাদের কি বোকা পেয়েছো নাকি? তখন জয়ু বলে যে আমার কাছে কোনো টাকা নেই, আমার সব টাকা সেই রুমে আছে, তোমরা গিয়ে নিয়ে আসবে নাকি? তখন সেই ডাকাতের লিডার জয়ুয়ের রুমে টাকা আনার জন্য ডাকাতে যখন একটি লোককে পাঠায়, তখন সেই লোকটার ফিরে আসে না। এরপর সে তার আরো দুজন লোককে পাঠায়, তারাও আর ফিরে আসে না। সেই ডাকাতটি দেখে যে তার কোনো লোকই আর ফিরে আসছে না। আসলে ভিতরে সেই রুমে জিয়াং ছিল আর জিয়াং তাদেরকে মারছিল। তো নিচে যখন ডাকাতটি দেখে যে কেউ আর আসে না, তখন জয়ু আবার সেই ডাকাতটিকে একটি ঘুষি মারে। এক ঘুষিতেই ডাকাতটি অজ্ঞান হয়ে যায়। এই হোটেলেই আমরা একটি লোককে দেখতে পাই। এই সম্পর্কে তোমরা পরবর্তীতে জানতে পারবে। এরপর জয়ু সেই ডাকাতগুলোদের রাজা সৈন্যদের কাছে ধরিয়ে দেয়। জয়ু যখন সেখানে ছিল, তখনই সেখানে সেই লোকটি চলে আসে। তো এই লোকটির নাম ছিল পেজিয়া। তো পেজিয়া জয়ু এর সাথে পরিচিত হয়, সেটাকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। তখন পেজিয়া তাদেরকে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। এরপরে তারা তিনজন মিলে একসাথে খাবার খায়। তখন তারা একসাথে ড্রিঙ্কসও করে। পেজিয়া কুঞ্জতে থাকতো। আমরা দেখতে পাই যে পেজিয়া মানুষের গন্ধ শুনে সবকিছু বলে দিতে পারতো। তখন সে জয়ু এর শরীরের গন্ধ নিয়ে বলে যে তুমি কয়েকদিন আগে আহত হয়েছিলে। এটা দেখে জিয়াং অনেক অবাক হয়ে যায়। এরপরে জয়ু আর জিয়াং যখন রুমে ঘুমাতে আসে, তখন হঠাৎ করে জিয়াংয়ের পেটে অনেক ব্যথা শুরু হয়। আর তখন জয়ু চেক করে দেখে যে তার ভেতরে মনে হচ্ছে বিষ প্রবেশ করেছে, যেটাতে সে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিল। আর উপর থেকে পেজিয়া এটা দেখছিল। জয়ু যখন জিয়াংকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়, তখনই পেজিয়া জয়ু এর রুমে চলে আসে। আর সে এখানে এসে তার রুমটি তল্লাশি চালাতে থাকে। তো এখানে আমরা এদের পরিকল্পনা জানতে পারলাম যে এই পেজিয়া আসলে জয়ুকে বিষ দিতে চেয়েছিল। আমরা দেখতে পাই পেজিয়ারও ম্যাজিক্যাল পাওয়ার ছিল। তো পেজিয়া যখন সেখান থেকে চলে যায়, তখন সেখানে জয়ু আর জিয়াং চলে আসে। আমরা দেখতে পাই জয়ু এখান থেকে চলে যাওয়ার আগে একটি তালিসমান গেটে বসিয়ে গিয়েছিল। আর সে বলে যে এই তালিসমানের মাধ্যমে সে জানতে পারবে যে তারা কোন জাদু করেছে। তখন জয়ু দেখে যে তারা যে জাদুটি করেছিল সেটা আসলে ডার্ক কাল্টিভেশন ছিল। আর এই মন্ত্রটি অর্থাৎ এই জাদুটি অনেক নিষ্ঠুর এবং দুষ্ট জাদু ছিল। তো এই সকল কিছু দেখে জয়ু জিয়াংকে বলে যে তোমার এখনই চলে যাওয়া উচিত, আর চাংশি প্রাসাদে গিয়ে এই সকল কথাগুলো বলো। অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। সে ড্রিঙ্কস করছিল আর জয়ু এর কথাগুলো মনে করছিল। আসলে জয়ু তাকে ওই দিন রিজেক্ট করার পর থেকে তার মন অনেক খারাপ ছিল। জেন যখন সেখানে ছিল, তখন সেখানে আমরা দেখতে পাই যে পেজিয়া চলে আসে। জেন পেজিয়াকে দেখে জয়ু মনে করেছিল। আর সে যখন তার কাছে যায়, তখনই সে বুঝতে পারে যে এটা অন্য কেউ। আর তখন সে তাকে ধাক্কা দেয়। তখন পেজিয়া বলে যে জেন, অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয়নি। তো এখানে আমরা বুঝতে পারলাম যে পেজিয়ার সাথে জেনের কোনো সম্পর্ক আছে। অন্যদিকে জয়ু এসেছিল মেইশির সাথে দেখা করার জন্য। সে মেইশির কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছিল। জয়ু যখন মেইশির কাছে আসে, তখন মেইশির কাছ থেকে সে জানতে পারে যে জেনের কাছে নাকি একটি ছেলে গিয়েছে আর তারা নাকি অনেক ঘনিষ্ঠ। তখন আমরা জানতে পারি যে পেজিয়া আসলে জেনের ছোটবেলার বন্ধু ছিল। জয়ু যখন জানতে পারে যে পেজিয়া জেনের ছোটবেলার বন্ধু আর সেই এখানে আবার এসেছে, যেটা শুনে সে তাড়াতাড়ি করে জেনের প্রাসাদে চলে আসে। সে সেখানে এসে দেখে যে পেজিয়া জেনের সাথে বসেছিল।
জেন তখন জুইউকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। তখন জুইউ বলে যে তার পায়ের ব্যথা আবারও বেড়ে গিয়েছে, তাই সে কিছুদিন এখানে আবারও থাকতে চায়। আর পেজিয়া কিন্তু এখানে জেনকে সত্যটা বলেনি যে সে জুইউ আর জিয়াং এর সাথে কি করে এসেছে, আর জুইউ জেনের সামনে কিছুই বলে না। তবে আমরা দেখতে পাই জুইউ পেজিয়াকে দেখে অনেক জেলাস ফিল করছিল, কারণ সে জেনের অনেক কাছের ছিল আর এর জন্য সে এখন আবারও প্রাসাদে থাকতে চাচ্ছিল। তো যাই হোক, এখন থেকে বোঝা যাচ্ছে যে জুইউ এর আরো একটি নতুন শত্রু বেড়ে গেল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জেন যখন ডেমন আন্ডারওয়ার্ল্ডে ছিল তখন সেখানে যিশু আসে। সে এসে জেনের কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে তার এই ব্যবহারের জন্য সে যেন তাকে ক্ষমা করে দেয়। তো যাই হোক, এরপরে দেখতে পাই যে একটি সুগন্ধি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সবাই সুগন্ধি তৈরি করবে, যারটা যত ভালো হবে সে জয়ী হবে। তো আমরা দেখতে পাই যে সুগন্ধি অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছিল আর সেখানে সবাই সবার সুগন্ধি প্রদর্শন করছিল। তো এরপরে পালা আসে পেজিয়ার। আমরা দেখতে পাই যতজন সুগন্ধ তৈরি করেছিল তারা সবাই প্রায় ফেল হয়ে গিয়েছিল, কিন্তু পেজিয়ার সুগন্ধি সবারই প্রায় পছন্দ হয়। বিশেষ করে জেনের এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু জেন ছোটকাল থেকে পেজিয়ার সাথে বড় হয়েছিল, যার জন্য সে তো তাকেই সাপোর্ট করতো। তো যাই হোক, এরপরে পালা আসে মাস্টারের, অর্থাৎ এই প্রতিযোগিতার যে মাস্টার ছিল, অর্থাৎ জাজ বলা যায় আর কি। তো মাস্টার যখন তার সুগন্ধি প্রদর্শন করে তখন সবার কাছে এটা অনেক খারাপ লাগে, কারণ তার সুগন্ধিটা অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। সবাই যখন তার সুগন্ধিকে অনেক অপমান করে তখন সে অনেক রেগে যায়। আর আমরা দেখতে পাই যে তার ভিতরে ডেমনিক এনার্জি চলে এসেছিল। সে সেখানে অনেকগুলো পাপড়ি নিয়ে আসে। জেন এই দৃশ্য দেখার পরে সে আর স্নেক লর্ডের অ্যাসিস্ট্যান্ট মিলে মাস্টারকে সেখান থেকে নিয়ে আসে। তারা তাকে একটি পুকুরের ধারে নিয়ে আসে। আসলে এই মাস্টারের ভিতরে একটি ডেমন ঢুকে পড়েছিল, কারণ এই মাস্টারটি সুগন্ধি তৈরি করার জন্য অনেক নিরীহ প্রাণীকে হত্যা করেছে, আর সেই প্রাণীর মধ্যে থেকেই একজন ডেমন তার ভিতরে ঢুকে পড়েছে। তো জেন আর স্নেক লর্ডের অ্যাসিস্ট্যান্ট যখন তার সাথে কথা বলছিল তখন হঠাৎ করে মাস্টার স্নেক লর্ডের অ্যাসিস্ট্যান্টের উপরে আক্রমণ করে। এরপরে সে জেনের গলা টিপে ধরে। অন্যদিকে পেজিয়া আর জুইউ জেনকে খুঁজছিল। এক পর্যায়ে জুইউ জেনকে দেখতে পায়, যেটাতে সে তাড়াতাড়ি করে জেনের কাছে চলে আসে। সে এসে জেনকে মাস্টারের হাত থেকে বাঁচায়। জুইউ যখন মাস্টারের ঘাড়ের পেছনে একটি আঘাত করে তখনই সেই ডেমনটি তার ভিতর থেকে বের হয়ে যায়। তো জুইউ যে জেনকে বাঁচাচ্ছিল এগুলো কিন্তু পেজিয়া, মেইশি আর সেনাপতি তারা সবাই দূর থেকে দেখছিল। তখন মেইশি জুইউ এর কাছে এসে বলে যে তুমি মার্শাল আর্ট জানো, এটা আমাদের আগে জানাওনি কেন। তো যাই হোক, এই পরের দৃশ্যে দেখতে পাই যে পেজিয়া যখন দাঁড়িয়েছিল তখন সে তার একটি ফ্ল্যাশব্যাক মনে করছিল। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমি জানি যে এই ড্রামাটা প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যাল, যার জন্য যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কারণ এত বড় একটা ড্রামাতে আর এতগুলো রহস্যের মধ্যে সব কিন্তু এখানে ব্যাখ্যা করা সম্ভব না আর বোঝানো সম্ভব না। যার জন্য যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্য মতো বুঝিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। আরেকটা বিষয়, তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা আমাদের সাথে আড্ডা দিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে তুমি আমার ড্রামা সম্পর্কে সকল আপডেটস এবং আমাদের সাথে আড্ডা দিতে পারবে। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় চিয়ান।